ওয়েলকাম টু জিনোম বায়োলজি। তো রেসপিরেটরি সিস্টেমের সেকেন্ড ক্লাস। আমরা এটাতে মেইনলি পড়ব ফিজিওলজি অফ ইউরিন ফর্মেশন। টোটাল নেফ্রনের মধ্যে কিভাবে ইউরিন ফর্মেশন হয় এবং নেফ্রনের কোন জায়গায় আল্ট্রাফিল্ট্রেশন, কোথায় সিক্রেশন, কোথায় রিঅ্যাবজর্পশন, এই প্রসেসগুলো সব ডিটেইলে আমরা এই ক্লাসে ডিসকাশন করব। যে বাউম্যানস ক্যাপসুল বা রেনাল কর্পাসল, এই রেনাল কর্পাসলটাকে আমরা এখানে বড় করব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা আর্টারি আছে বা একটা আর্টেরিওল আছে যেটা দিয়ে ব্লাডটা ঢুকছে, একে বলা হয় কি না অ্যাপারেন্ট আর্টারি। ভিতরে ঢুকে একটা নেটওয়ার্ক তৈরি করেছে এবং যে স্ট্রাকচারটা বাইরে যাচ্ছে একে বলা হয় ইফারেন্ট আর্টারি। তাহলে অ্যাপারেন্ট আর্টারি দিয়ে ব্লাড ঢুকলো, সেই ব্লাডের মধ্যে এই জায়গাতে ফিল্ট্রেশন হয়ে গেল, ব্লাডটা ফিল্ট্রেশন বা ব্লাডটা ফিল্টার হলো। যে ফিল্ট্রেটটা তৈরি হলো সেই ফিল্ট্রেটটা এইখান দিয়ে এই টিউবুলের মধ্যে চলে গেল, আর ফিল্টার হওয়া ব্লাডটা আবার বাইরে ইফারেন্ট আর্টারি দিয়ে বাইরে চলে গেল। বোঝা গেছে এখানে? স্যার বল। স্যার বলছিলাম যে রেনাল আর্টারি যেগুলো ডিভিশন হচ্ছে এখানে বাউম্যানস ক্যাপসুল এর মধ্যে অ্যাপারেন্ট আর্টারি ঢুকলো আর ইফারেন্ট আর্টারি বাইরে হলো, তাই তো? এইখানে কয়েকটা জিনিস আমাদের দেখার, যে দেখতে পাচ্ছি যে এই বাউম্যানস ক্যাপসুলের সাথেই আমরা নেফ্রনের ছবি পরে দেখার সময় দেখলাম যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা অনেকটা অ্যাসোসিয়েটেড হয়ে চলে গেছে বাউম্যানস ক্যাপসুল। এই যে এখানে একটা সেকশন দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি না, এটা অ্যাকচুয়ালি ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা ওই অ্যাসেন্ডিং লুপের ফার্স্ট পার্ট। অ্যাসেন্ডিং লুপ যেটা উঠলো হেলে লুপ থেকে উপর দিকে উঠছে, সেই অ্যাসেন্ডিং লুপের ফার্স্ট পার্টটা বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তো এই জায়গাতে একটা অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার তৈরি হয় যেটাকে বলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। তিন রকমের সেল আমরা এখানে দেখতে পাবো, আমি মার্ক করে দেখাচ্ছি তিন রকমের সেল, যে সেলগুলো মিলিয়ে এই অ্যাপারেটাসটা তৈরি করে। এখানে যে ব্লাড ভেসেলটা ঢুকছে অ্যাপারেন্ট আর্টেরিওল, এই অ্যাপারেন্ট আর্টেরিওলের ইনার লাইনিং এ কিছু সেল আছে, অ্যাপারেন্ট আর্টেরিওলের ইনার লাইনিং এ কিছু সেল আছে। এই যে সেলগুলো, এই সেলগুলোকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার সেল। বোঝা গেল? গ্লোমেরুলাসের কাছাকাছি বা সংলগ্ন, তাই এগুলো বলে জাক্সটা গ্লোমেরুলার সেল। তাহলে এই জাক্সটা গ্লোমেরুলার সেলগুলো কোথায় আছে না অ্যাফারেন্ট আর্টারি বাউম্যানস ক্যাপসুলের মধ্যে ঢুকছে। এই অ্যাফারেন্ট আর্টারির ইনার ওয়ালে যে সেলগুলো আছে সেই সেলগুলোকে বলা হয় কি জাক্সটা গ্লোমেরুলার সেল। আর এই যে অ্যাসেন্ডিং লুপের যে স্ট্রাকচারটা আছে বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে স্ট্রাকচারটা দেখছি, তার যে কিছু ভিতরের সেল সেগুলোকে বলা হয় কি না ম্যাকুলা ডেন্সা সেল। তাহলে দু রকমের সেল আমরা দেখতে পাচ্ছি কি না জাক্সটা গ্লোমেরুলার সেল আর ম্যাকুলা ডেন্সা সেল। আর এই যে দুটো ব্লাড ভেসেল অ্যাফারেন্ট এন্ড ইফারেন্ট, এদের মাঝখানে আবার কিছু সেল আছে। এই যে মাঝখানটায় সেল, এই যে সেলগুলো ভিতরে ঢুকে যে কন্টিনিউয়াস এরকম সেলগুলো ঢুকে গেছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আছে। অর্থাৎ আর্টারির মাঝখানে যে সেলগুলো আছে এই সেলগুলোকে বলে মেসেঞ্জিয়াল সেল। এই মেসেঞ্জিয়াল কথাটাকে ভাঙলে পরে মেসো মিন্স মাঝখানে, মেসোটা আমরা পড়েছি, মেসো মিন্স মাঝখানে, আর এনজিয়া মিন ব্লাড ভেসেল, দুটো এনজিয়া বা ব্লাড ভেসেলের মাঝখানে আছে বলে এগুলো বলে মেসেঞ্জিয়াল সেল। তাহলে টোটাল 3 টাইপস অফ সেল আমরা দেখতে পাচ্ছি, কি কি না জাক্সটা গ্লোমেরুলার সেল, ম্যাকুলা ডেন্সা সেল আর মেসেঞ্জিয়াল সেল। এই তিন টাইপ অফ সেল মিলিত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলা হয় কি না জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এই স্ট্রাকচারটাকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এখানে বললে কি মেসেঞ্জিয়াল সেলের কন্ট্রাক্টাইল অ্যাবিলিটি আছে, ওরা অর্থাৎ সংকোচন প্রসারণ করতে পারে। ওরা সংকোচন প্রসারণ করার মাধ্যমে এই ব্লাড সার্কুলেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ব্লাড ভেসেলটাকে সংকোচন প্রসারণ করতে পারে, ফলে ব্লাড সার্কুলেশনের নিয়ন্ত্রণ। আর এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের রোল আমরা পরবর্তী গেলে যখন রেগুলেশন করব তখন দেখবো যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের কি রোল আছে। তাহলে এইখানে আমাদের একটু মনে রাখার বিষয় বা পড়ার বিষয় যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস
কি বললাম জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা কি জিনিস না বাউম্যানস ক্যাপসুলের ঠিক যেখানে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারির সংযোগস্থল বা অ্যাফারেন্ট আর্টারি ঢুকছে ইফারেন্ট আর্টারি বেরোচ্ছে সেই সংলগ্ন থাকে অ্যাসেন্ডিং লুপের স্ট্রাকচার বা ডিস্টাল কনভলিউটেড লুপের স্ট্রাকচারটা ওর সাথে সংযোগ হতে থাকে এই জায়গাতে ওই ব্লাড ভেসেল এর কিছু সেল যেগুলো বলে জাক্সটাগ্লোমেরুলার সেল অ্যাসেন্ডিং লুপের কিছু সেল যেগুলো বলে ম্যাকুলা ডেন্সা সেল আর কিছু দুটো ব্লাড ভেসেলের মাঝখানে থাকা ম্যাকুলা ডেন্সা সেল এরা মিলিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে যাকে বলা হয় জেজিএ বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস জেজিএ বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের রোল কোথায় না আমরা পরবর্তী গেলে যখন রেগুলেশন অফ ইউরিন ফরমেশন পড়বো তখন দেখবো বা কিডনি রেগুলেশন অফ কিডনি ফাংশন তখন দেখবো যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের রোল আছে এখন জাস্ট স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম যে কোথায় আছে এবং কি কি সেল দিয়ে তৈরি তাহলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে তিন রকমের সেল থাকে প্রথমত জাক্সটাগ্লোমেরুলার সেল ম্যাকুলা ডেন্সা সেল আর মেসেঞ্জিয়াল সেল তাহলে এখানে এই বাউম্যানস ক্যাপসুলের মেইন কাজ কি না ফিল্ট্রেশন যাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন যাকে বলা হয় কি না আলট্রা ফিল্ট্রেশন এইখানে ব্লাড এসছে এবং সেই ব্লাডটা কি হয় না এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে এই যে গ্লোমেরুলাস আছে এই যে ক্যাপিলারি গ্লোমেরুলাস এই গ্লোমেরুলাস থেকে ব্লাডটা ফিল্টার হয় এবং যে ফিল্ট্রেটটা তৈরি হয় সেই ফিল্ট্রেটটা এইখান থেকে এইদিকে ক্রমশ টিউবের মধ্যে চলে যায় ফিল্ট্রেটটা আর ব্লাড তো ছাকা হয়ে ব্যাক হয়ে গেলে এন্ডোথেলিয়াল ইনফারেন্ট আর্টেরিয়াল তাহলে এই হচ্ছে আমাদের বাউম্যানস ক্যাপসুলের ডিটেইল স্ট্রাকচার যেখানে কি কি ব্যাপারটা আছে এরপর আমরা যাবো যে ফিজিওলজি অফ ইউরিন ফরমেশন যে কিভাবে ইউরিন ফরমেশন হয় ফিজিওলজি অফ ইউরিন ফরমেশন বা রেনাল ফিজিওলজি যেটাতে ইউরিন ফরমেশন তাহলে ইউরিন ফরমেশনের তিনটা স্টেপ আমাদেরকে পড়তে হবে যে তিনটা স্টেপে একটা ইউরিন তৈরি হয় ফার্স্ট স্টেপ কি না গ্লোমেরুলার ফিল্ট্রেশন যাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা আলট্রা ফিল্ট্রেশন ফার্স্ট স্টেপ তাহলে ফার্স্ট স্টেপটা আমরা ব্রিফলি দেখলে কি না এই দেখ নিচে যে ব্লাড গ্লোমেরুলার যে ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল বা বাউম্যানস ক্যাপসুল এর মধ্যে অ্যাপারেন্ট আর্টেরিয়াল দিয়ে ব্লাড ঢুকলো এইখানে যে ফিল্ট্রেশনটা হচ্ছে একে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন তারপরে ফিল্টার ব্লাডটা বেরিয়ে তাহলে প্রথম স্টেপ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন যেটা কোথায় হয় না বাউম্যানস ক্যাপসুলের মধ্যে যেটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন হওয়ার ফলে কি হয় না যে সেই ফিল্ট্রেটটা এই বাউম্যানস ক্যাপসুল থেকে টিউবুলের মধ্যে প্রবেশ করে এরপরে দুটো ঘটনা কি না যখন ফিল্ট্রেশন হয় তখন ফিল্ট্রেটের মানে টোটাল যে এক্সক্রিটরি প্রোডাক্ট তার সাথে সাথে কিছু প্রয়োজনীয় আমাদের ম্যাটেরিয়াল যেমন গ্লুকোজ কিছু অ্যামিনো অ্যাসিড কিছু পেপটাইডস এগুলো কি হয়ে যায় না ফিল্টার আউট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ওয়াটার ফিল্টার আউট হয়ে যায় সেই গোটা এই প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস যেগুলো ফিল্টার আউট হয়ে গেল সেইগুলো রিঅ্যাবসর্ব করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে তার জন্য নেক্সট কাজ এই রিঅবজর্পশন টোটাল প্রসেসটা হয় টিউবুলে এই যে নেফ্রনের যে টিউবুল পার্ট সেই টিউবুলার পার্টে সেই কারণে এই প্রসেসটা বলে টিউবুলার রিঅবজর্পশন তো নেক্সট প্রসেস হলো টিউবুলার রিঅবজর্পশন কেন রিঅবজর্পশন বলছি না অ্যাবজর্পশন হয়েছে ডাইজেস্টিভ সিস্টেমে গ্লুকোজ হোক আর ওয়াটার হোক আমরা সবই ইনটেক করি ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এবং সেই ডাইজেস্টিভ সিস্টেমের থেকে একবার অ্যাবজর্পশন হয়েছে গ্লুকোজের বা আমাদের ওয়াটারের বা সমস্ত নিউট্রিয়েন্টসেরই একবার অ্যাবজর্পশন হয়েছে এপিথেলিয়াল সেলে এখানে পুনরায় বা আরেকবার রিঅ্যাবজর্পশন হয়েছে তাই এটা রিঅ্যাবজর্পশন বোঝা গেল তাহলে নেক্সট স্টেপ হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন এরপরে আরেকটা জিনিস যে এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল কিছু যেমন কিছু প্রোটনস কিছু ইউরিয়া কিছু অ্যামোনিয়া এগুলো কি হয় না এই টিউবুলার যে সেল থাকে সেই সেল সিক্রেট করে লুমেনের মধ্যে সেটাকে বলা হয় টিউবুলার সিক্রেশন তাহলে তিনটা জিনিস টোটাল আলট্রা ফিল্ট্রেশন হলো যেটার মাধ্যমে ব্লাডটা ফিল্টারের উপর ফিল্ট্রেট তৈরি হয় সেই ফিল্ট্রেট থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস এন্ড ওয়াটারের রিঅ্যাবজর্পশন আর কিছু ইমপিউরিটিস যেমন ড্রাগস কিছু
বা কিছু অ্যামোনিয়া, কিছু প্রোটন, এদের সিক্রেশন, এই তিনটা স্টেপ মিলিয়ে আলটিমেটলি ইউরিন ফর্মেশন। সো গ্লোমেরুলার ফিল্ট্রেশন হলো গ্লোমেরুলাস রিজিয়নে, আর রিঅ্যাবজর্পশন হবে টিউবুলার রিজিয়নে, এবং সিক্রেশন হবে টিউবুলার রিজিয়নে। এই টিউবুলার যে ভেতরের পাইপে, যে কোনো পাইপের যে ভেতরের স্ট্রাকচার তাকে আমরা কি বলি? লুমেন। তাহলে ফিল্টারটা, ফিল্ট্রেট যেটা ফিল্টার হয়েছে বা ফিল্ট্রেট যেটা, সেই ফিল্ট্রেটটা কোথায় আছে? না, ফিল্ট্রেটটা আছে লুমেনের মধ্যে। এই লুমেনের মধ্যে ফিল্ট্রেটটা আছে, লুমেনের মধ্যে ফিল্ট্রেটটা আছে। এখন এই লুমেন থেকে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালের রিঅ্যাবজর্পশন এবং এক্সট্রা কিছু ইমপিউরিটিসের সিক্রেশন, এই স্টেপ নিয়েই কি হবে? না, ইউরিন ফর্মেশন। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এর পরে কিছু আছে রিঅ্যাবজর্পশন, যেটাকে আমরা এইভাবে এই দিকে অ্যারো দিয়ে দেখাবো যে টিউবুল থেকে বেরিয়ে আসছে, আর কিছু হচ্ছে কি না সিক্রেশন, যেটা ভেতর দিকে অ্যাড হবে, অর্থাৎ আবার টিউবুলার লুপের মধ্যে বা লুমেনের মধ্যে পড়ছে। তাহলে এই তিনটে স্টেপে কি হয়? না, আমাদের ইউরিন ফর্মেশন। তাহলে প্রথমে আমরা ফার্স্ট স্টেপটা পড়বো যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা আল্ট্রা ফিল্ট্রেশন কিভাবে হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ফিল্ট্রেশন মানে কি? একটা প্রসেস, যেটাকে বলে আমরা ফিল্টার করা বা ছাঁকনি, সোজা কথায় ছাঁকা, বাংলা ভাষাতে বলা হয় কিনা ছাঁকা। তাহলে ছাঁকার জন্য কি প্রয়োজন? না, ছাঁকনি প্রয়োজন, তাই তো? তাহলে এখানে যে ছাঁকনিটা আছে তাকে বলা হয় ফিল্ট্রেশন ইউনিট। কি বললাম? না, ফিল্ট্রেশন ইউনিট বা ফিল্ট্রেশন মেমব্রেন। তাহলে এই যে ব্লাড ভেসেল আর ক্যাপসুল, রেনাল ক্যাপসুলের লুমেন, এখানে দুটো স্ট্রাকচার আমাদের দেখার বিষয়, দুটো জায়গা। এই ভেতরটা হচ্ছে যেখানে ব্লাড আছে, এই পোরশন যেখানে ব্লাড আছে, কোন জায়গাটা? ঠিক এই ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড আছে। আর এইটা হচ্ছে লুমেন, এই স্ট্রাকচার জায়গাটা হচ্ছে লুমেন বা গহ্বরটা, রেনাল ক্যাপসুলের ভিতরের গহ্বর। তাহলে ফিল্ট্রেশনের সময় কি হয়? না, ফিল্ট্রেট যেটা, সেই ফিল্ট্রেটটা এই ব্লাড থেকে চলে আসে কোথায়? ব্লাড থেকে আসে এই লুমেন। এর মাঝখানে যে মেমব্রেন গুলো আছে, সেই মেমব্রেনটা ছাঁকনির কাজ করে, যাকে আমরা বলছি ফিল্ট্রেশন মেমব্রেন বা ফিল্ট্রেশন ইউনিট। এইখানে আমরা ডিটেইলে দেখলে দেখবো যে তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ার। তাহলে এই ছবিটাকে একটা পোরশনকে বড় করে নিচে দেখানো হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? না, এই যে ভেতর, এই জায়গাটা হচ্ছে ব্লাড ভেসেলের এরিয়া, এটা ব্লাড ভেসেলের ভিতর। এখানে কি আছে? ব্লাড আছে। আমি এখানে লাল রেড আরো দিয়ে দেখাচ্ছি যে এখানে ব্লাড আছে, এটা ব্লাড আছে। এখানে ব্লাড আছে, ঠিক আছে? তো এই ব্লাডটা এই মেমব্রেন গুলোকে ক্রস করে, বা ব্লাড থেকে যে ইমপিউরিটি গুলো ছাকা হবে, তারা কি এই মেমব্রেন গুলোকে ক্রস করে কোথায় আসবে? বাইরে। অর্থাৎ আমরা ওভারঅল যদি ফিল্ট্রেশন দেখি, তাহলে কি এই ব্লাড থেকে ফিল্ট্রেটটা এরকম ভাবে বাইরে আসবে। এইখানে আছে লুমেন, এই মেমব্রেনটাকে ক্রস করে আসে। তাহলে এখন আমরা মেমব্রেনের স্ট্রাকচারটা দেখব যে মেমব্রেনে কি কি স্ট্রাকচার। এই মেমব্রেনে আমরা যদি দেখি যে মেমব্রেনের তিনটা লেয়ার আছে। ফার্স্ট লেয়ার স্বাভাবিকভাবে কি হবে? না, ব্লাড ভেসেলের নিজস্ব লেয়ার, ব্লাডটা তো ব্লাড ভেসেলের মধ্যে আছে, তাহলে ব্লাড ভেসেলের একটা নিজস্ব লেয়ার আছে যাকে বলে এন্ডোথেলিয়াল লেয়ার। তাহলে ফার্স্ট লেয়ার হলো এন্ডোথেলিয়াল সেল লেয়ার। তাহলে এই যে আমরা সেল লেয়ারটা দেখতে পাচ্ছি সব থেকে ভিতরে, সব থেকে ভিতরে যে সেল লেয়ারটা দেখা যাচ্ছে একে বলা হয় এন্ডোথেলিয়াল সেল লেয়ার। সব থেকে ভিতরে এই লেয়ারটা একে বলা হয় এন্ডোথেলিয়াল সেল লেয়ার। এই এন্ডোথেলিয়াল সেল লেয়ারের পরে তাহলে কি থাকে? না, যে কোনো জায়গাতে টিউব সেলের পরে কি থাকে? ম্যাট্রিক্স থাকে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। আমরা সেল বায়োলজি পড়ছি সেকেন্ড সেমে, যে সেলের বাইরে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। এখানে একই ভাবে দুটো সেল কিরকম, না, ব্লাড ভেসেলের সেল আর রেনাল কর্পাসেলের সেল, এই দুটো সেল তার মাঝখানে ম্যাট্রিক্স থাকে, যেটা বলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, বা যেটাকে বলা হয় বেসাল ল্যামিনা। সো এইখানে এই যে স্ট্রাকচারটা আছে একে বলা হচ্ছে বেসাল ল্যামিনা। এই স্ট্রাকচারটাকে বলা হয় বেসাল ল্যামিনা।
বা এটা হচ্ছে ম্যাট্রিক্স, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি বেসাল লামিনা। স্বাভাবিকভাবেই কিনা প্রচুর পরিমাণ ফাইবার এবং কি দিয়ে তৈরি হবে, প্রচুর পরিমাণ ফাইবার এবং তার সাথে কার্বোহাইড্রেট, ফাইবার প্রোটিন এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার বেসাল লামিনা। এরপরে আছে কিনা আমাদের বাউম্যানস ক্যাপসুলের সেল লেয়ার, যে সেলগুলোকে বলা হয় পোডোসাইট সেল। তাহলে এর পরের সেল লেয়ারটা হচ্ছে পোডোসাইট সেল লেয়ার। এরপরে যে লেয়ার সেটা হচ্ছে পোডোসাইট সেল লেয়ার, যেটা বাউম্যানস ক্যাপসুলের নিজস্ব সেল লেয়ার, নিজস্ব লেয়ার যেটা হচ্ছে পোডোসাইট সেল লেয়ার। তাহলে আমরা তিনটা লেয়ার এখানে দেখতে পাচ্ছি। কি কি না, সব থেকে ভেতরে এন্ডোথেলিয়াল সেলের আমি যদি একটা সিম্পল ছবি ড্র করি তাহলে কেমন হবে, সব থেকে ভেতরে একটা সেলের লেয়ার, একটা সেলের লেয়ার যাকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল লেয়ার। এন্ডোথেলিয়াল সেল লেয়ার যেটা ব্লাড ভেসেলের নিজস্ব সেল লেয়ার। এরপরে আছে কিনা বেসাল মেমব্রেন বা বেসাল ল্যামিনা, এটা বেসাল ল্যামিনাটেড নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার যেখানে বেসাল ল্যামিনা। এরপরে আছে কিনা পোডোসাইট সেল লেয়ার, একটা সেল লেয়ার যেটা বাউম্যানস ক্যাপসুলের নিজস্ব ওয়ালে আছে, সেটা হচ্ছে পোডোসাইট সেল লেয়ার। পোডোসাইট সেল লেয়ার প্রচুর পরিমাণে এরকম প্রবর্ধক যুক্ত সেল লেয়ার যেটা বলে পোডোসাইট সেল লেয়ার। এর প্রচুর পরিমাণে এবং সিউডোপোডিয়াল লাইক স্ট্রাকচার থাকে যেগুলো বলে পেডিসিয়াম। তাহলে এই তিনটে লেয়ার ক্রস করতে হলে ব্লাড কোনখানে আছে না, ব্লাড আছে এইখানে, ব্লাড আছে এইখানে, ব্লাড আছে এইখানে, ব্লাড হলো এটা ব্লাড ভেসেলের ল্যাকুনা, ব্লাড ভেসেলের ভিতরের লেয়ার মানে লুমেনটা। আর এইটা হচ্ছে এখানে যে স্টার মার্ক দিয়ে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কি না, এটা বাউম্যানস ক্যাপসুলের লুপ বা লুমেন। তাহলে ব্লাড ভেসেলের লুমেন থেকে ফিল্ট্রেটটা ফিল্টার আউট হয়ে কোথায় আসবে, ফিল্টার আউট হয়ে আসবে কোথায় না বাউম্যানস ক্যাপসুলের লুমেন এইখানে। এই প্রসেসটাকে বলা হয় ফিল্ট্রেশন। তাহলে এই ব্যাপারটা হবে কিভাবে, কোন পদ্ধতি আছে, আমি প্রত্যেকটা লেয়ারের একটু ডিটেইলে আলোচনাতে যাই, ডিটেইল স্টাডিতে। তাহলে প্রথমে আছে এন্ডোথেলিয়াল সেল লেয়ার। এই এন্ডোথেলিয়াল সেল লেয়ারের মাঝখানে যে পোরস আছে এই পোর গুলোকে বলা হয় ফেনেস্ট্রেশন, এবং এই পোর গুলো নেগেটিভলি চার্জ হয়। এই পোর গুলোর বাইরে যে মলিকিউল থাকে সেগুলো নেগেটিভলি চার্জ হয়। বোঝা গেল কি বললাম না, এন্ডোথেলিয়াল সেল লেয়ার এর যে পোরস, এই পোর গুলোকে বলা হয় ফেনেস্ট্রেশন। এই ফেনেস্ট্রেশন গুলো কি হয়, নেগেটিভলি চার্জ হয়। এরপরে বেসাল ল্যামিনা, এই বেসাল ল্যামিনা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স এখানে প্রচুর পরিমাণে গ্লুকোজামাইন ও গ্লাইকেনস থাকে, ওই এনএসএল গ্লুকোজামাইন ইত্যাদি স্ট্রাকচার থাকে যেগুলো নেগেটিভলি চার্জ হয়। তার ফলে কিনা বেসাল ল্যামিনাও একটা নেগেটিভলি স্ট্রাকচার তৈরি, চার্জ স্ট্রাকচার তৈরি, মানে নেগেটিভলি চার্জ স্ট্রাকচার তৈরি করে। আর এই একটা লার্জ ইয়েলো কালার যে সেলটা দেখা যাচ্ছে এটা পোডোসাইট সেল। এর আমরা দেখতে পাচ্ছি প্রচুর এরকম স্ট্রাকচার আছে সিডোপোডে লাইক, এগুলো বলা হয় পেডিসেল, এগুলো বলা হয় পেডিসেল। তাহলে এই যে পেডিসেল কোনটাকে বলছি আমরা না, এই পোডোসাইট সেল, এটা পোডোসাইট সেল, এটা পোডোসাইট সেলটা, এই পোডোসাইট সেলের এই যে স্ট্রাকচার গুলো আছে, যে অনেকগুলো প্রবর্ধক আছে এই সিউডোপোডিয়াল লাইক স্ট্রাকচার, এইগুলোকে বলা হয় পেডিসেল, এগুলো হচ্ছে পেডিসেল। তাহলে প্রথমে কি বললাম, এন্ডোথেলিয়াল সেল লেয়ার যার মধ্যে পোর আছে, সেই পোর গুলোকে বলা হয় কি ফেনেস্ট্রেশন, যেগুলো নেগেটিভলি চার্জ হয়। তারপরে বেসাল ল্যামিনা কিছু ফাইব্রাস প্রোটিন এবং কিছু কার্বোহাইড্রেট তৈরি যেগুলো নেগেটিভলি চার্জ থাকে, ফলে বেসাল ল্যামিনা একটা নেগেটিভলি চার্জ প্রোটিন। আর এই পোডোসাইট সেল লেয়ার বা যে পেডিসেল, এই পেডিসেলের উপরে একটা কার্বোহাইড্রেটের কভারিং থাকে,
যে কভারিংটা আবার নেগেটিভলি চার্জ হয়। পেডিসেলের যে আউটার এদের যে বাইরে একটা গ্লাইকোক্যালিক্স লাইক কোটিং থাকে, এই পেডিসেলগুলোর বাইরে একটা গ্লাইকোক্যালিক্স লাইক কোটিং থাকে যেটা নেগেটিভলি চার্জ হয়। অর্থাৎ টোটাল লেয়ারটাই নেগেটিভলি চার্জ, টোটাল লেয়ারটাই নেগেটিভলি চার্জ। তাহলে নেগেটিভলি যদি চার্জ হয় তার মানে কি না কোনো ফিল্ট্রেট যেটা পজিটিভলি চার্জ তাকে ও রিপেল করবে, তাকে ও ফিল্টার আউট হতে দেবে না। হলো, যত যে নেগেটিভলি চার্জ প্রোটিন আমাদের ব্লাডের মধ্যে থাকে, ব্লাডের মধ্যে থাকা ম্যাক্সিমাম যা প্রোটিন আছে সব প্রায় ম্যাক্সিমাম প্রোটিনে নেগেটিভলি চার্জ। সেই নেগেটিভলি চার্জ প্রোটিনগুলোকে রিপেল করে বা ফিল্টার আউট হতে বাধা দেয় এই নেগেটিভলি চার্জ থাকার ফলে। বোঝা গেল? তাহলে টোটাল আমরা ফিল্ট্রেশন যে ইউনিট, সেই ফিল্ট্রেশন ইউনিটের আমরা তিনটা লেয়ার দেখলাম। সব থেকে ভিতরের লেয়ারটা কার না, সব থেকে ভিতরের লেয়ারটা হচ্ছে ব্লাড ভেসেলের নিজস্ব লেয়ার, এরকম ব্লাড ভেসেলের লেয়ার সব থেকে ভিতরের লেয়ারটা। তারপরে আছে কিনা, তারপরে আছে বেসমেন্ট মেমব্রেন, তারপরে আছে বেসমেন্ট মেমব্রেন, বুঝছেন? বেসমেন্ট মেমব্রেন আছে বা বেসাল ল্যামিনা আছে, আর তারপরে লেয়ারটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুলের নিজস্ব লেয়ার। তাহলে এই তো তিনটে লেয়ার, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল লেয়ার, একটা হচ্ছে বেসাল ল্যামিনা, আর একটা পোডোসাইট সেল লেয়ার। ব্লাড আছে এইখানে, ব্লাড কোনখানে আছে না, ব্লাড আছে স্বাভাবিক ব্লাড ভেসেলের ভিতরে এইখানে আছে। আর ফিল্টার ওই কোথায় যাব না, ফিল্টার ওই ফিল্টারটা যাব এই তিনটা লেয়ার ক্রস করে এখানে। তাহলে তিনটে যে লেয়ার, তিনটে মেমব্রেন কি কি? প্রথমটা বললো এন্ডোথেলিয়াল সেল লেয়ার, যার মধ্যে পোর থাকে, যে পোরগুলো বলে ফেনেস্ট্রেশন, যেগুলো নেগেটিভলি চার্জ। সেকেন্ড হচ্ছে বেসাল ল্যামিনা, বেসাল ল্যামিনা কিছু গ্লুকোজামনা গ্লাইকেন দিয়ে তৈরি যেগুলো নেগেটিভলি চার্জ হয়। আর থার্ড হচ্ছে বাউম্যানস ক্যাপসুলের নিজস্ব সেল লেয়ার বা নিজস্ব এপিথেলিয়াল সেল লেয়ার, যেটা সেলগুলোর নাম হচ্ছে পোডোসাইট সেল। সো লেয়ারটার নাম হচ্ছে পোডোসাইট সেল লেয়ার। এই পোডোসাইট সেল লেয়ারের কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে যেগুলো বলা হয় পেডিসেল। এই পেডিসেলগুলোর উপর একটা গ্লাইকোপ্লেক্সের কোটিং থাকে যেটা আবার নেগেটিভলি চার্জ হয়। এবং এই পেডিসেলগুলো এইভাবে অ্যারেঞ্জ হয় এবং ওর মাঝখানে যে পোর থাকে সেগুলো বলা হয় ফিল্ট্রেশন স্লিট। আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে যে এই পেডিসেলগুলো অ্যারেঞ্জ হয়ে যায় এবং তার মাঝখানে কিছু পোর আছে। এই পোরটাকে বলা হয় ফিল্ট্রেশন স্লিট বা ফিল্ট্রেশন পোর। তাহলে এখন একটা ইমপিউরিটিস বা একটা এক্সক্রিটিভ প্রোডাক্ট যখন বা একটা ফিল্ট্রেট যখন ক্রস করে কোন পথে আসবে? ও ফার্স্ট এই ফেনেস্ট্রেশন দিয়ে ক্রস করলো। হ্যাঁ, ফেনেস্ট্রেশন দিয়ে ক্রস করার পরে বেসাল ল্যামিনাতে যে নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার পোর, যে পোর সেই পোরটাকে ক্রস করলো, তারপরে এই ফিল্ট্রেশন পোর দিয়েও বাইরে আসে। নিচের ছবিতে আমরা ড্র করা ছবিতে এই ফিল্ট্রেশন, এই যে ফেনেস্ট্রেশন দিয়ে ও বেসাল ল্যামিনার পোর দিয়ে গেল এইখানে, এবং এইখান থেকে ফিল্ট্রেশন পোর দিয়ে বাইরে যাবে। এখানে এই ফিল্ট্রেশন স্লিট, এটা ফিল্ট্রেশন স্লিট দিয়ে ও লুমেনে যাবে। বোঝা গেল? আমরা যদি ডায়ামিটার দেখি তাহলে ফেনেস্ট্রেশন বা এন্ডোথেলিয়াল সেলুলারের যে পোর তার যে ডায়ামিটার, বেসাল ল্যামিনার ডায়ামিটার তার থেকে কম এবং ফিল্ট্রেশনের স্লিটের ডায়ামিটার তার থেকে আরো কম। এবং তিনটা লেয়ারে নেগেটিভলি চার্জ। দেখা গেছে কোন একটা নেগেটিভলি চার্জ ডেক্সট্রান মলিকিউলকে এখানে অ্যাপ্লাই করে দেখা গেছে যে একটা ডেক্সট্রান মলিকিউলকে বিভিন্ন চার্জ করা হয়েছে। তো আমরা গ্রাফিক্যালি যদি দেখি ব্যাপারটাকে, তাহলে গ্রাফিক্যালি দেখা হচ্ছে যে নেগেটিভলি চার্জ নিউট্রাল আর পজিটিভলি চার্জ ডেক্সট্রানের ক্ষেত্রে ফিল্টারেবিলিটি ডিফারেন্ট এরকম না। ফিল্টার এবিলিটি যদি দেখা হয় তাহলে যেটা নেগেটিভলি চার্জ তার ফিল্ট্রেশন রেট সব থেকে কম, নেগেটিভলি চার্জ এক্সটার্নাল ফিল্ট্রেশন রেট সব থেকে কম। নিউট্রাল, তাহলে নেগেটিভলি চার্জ এক্সটার্নাল দেখা গেছে যে ফিল্ট্রেশন রেট সব থেকে কম, যেটা নিউট্রাল তার মাঝামাঝি, আর পজিটিভলি চার্জ এক্সটার্নাল ফিল্টার এবিলিটি সব থেকে বেশি। প্লাস চার্জ ডেক্সট্রান এর কি বললাম না, ফিল্টারেবিলিটি সব থেকে বেশি, নিউট্রালের তার তুলনায় কম, আর নেগেটিভলি চার্জ ডেক্সট্রানের সব থেকে কম। তাহলে
তাহলে এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে যে নেগেটিভলি চার্জ পার্টিকেলের ফিল্টার হওয়ার এবিলিটি সবথেকে কম। কারণ কিনা আমাদের টোটাল ইউনিটটাই হচ্ছে নেগেটিভলি চার্জ। ও নেগেটিভলি চার্জ মলিকিউলকে রিপেল করে, ওকে ফিল্টার হতে দেয় না। পজিটিভলি চার্জ মলিকিউলকে ইজিলি ফিল্টার হতে দেয়। তাহলে এই হলো আমাদের ফিল্ট্রেশন প্রসেস, যে বা ফিল্ট্রেশন মেমব্রেন, তার স্ট্রাকচার এবং ফিল্ট্রেশন প্রসেস। তাহলে আলট্রা ফিল্ট্রেশনের মধ্যে আমরা কিছু ব্যাপার সেটা দেখবো যে ফিল্ট্রেশন যখন হয় সেখানে প্রেসার একটা ইফেক্টিভ কাজ করে, সেই প্রেসারটা করে ফিল্ট্রেশন প্রেসার। তাহলে এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে যখন ফিল্ট্রেশন হয় সেই জায়গাতে প্রেসারের অর্থাৎ ব্লাড প্রেসার বা টোটাল যে প্রেসার, সেই প্রেসারের একটা রোল আছে, সেটা বলে তাকে বলে ফিল্ট্রেশন প্রেসার। দেখ এই গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড ভেসেল আছে, তাই ব্লাড আছে, তাই তো? তাহলে এই ব্লাডের একটা প্রেসার আছে। এই গ্লোমেরুলার যে ব্লাড আছে তার যে প্রেসার তাকে বলে গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেটা বলে জিবিএইচপি। তাহলে এইখানে এই পথ দিয়ে ব্লাড ঢুকছে, এই ব্লাড দেখ এখানে একটা মেকানিজম, একটা অ্যানাটমিক্যাল ডিফারেন্স বলি, যে অ্যাফারেন্ট আর্টারি যেটা ঢুকে এর যে ডায়ামিটার সেটা অনেক বড় হয় তুলনায় ইফারেন্ট আর্টারি, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টারির ডায়ামিটারটা বেশি হয় এবং ইফারেন্ট আর্টারির ডায়ামিটার কম হয়। তাহলে কি হবে না, ব্লাড অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে বেশি পরিমাণ ব্লাড ঢুকবে এবং এই গ্লোমেরুলাসে জমা হবে, এবং ইফারেন্ট আর্টারি দিয়ে তুলনায় কম ব্লাড যায়। তাহলে ঢুকছে বেশি, বেরোচ্ছে কম, কারণ কি ভেতরে জমা হবে ব্লাডটা, আর ব্লাড জমা হলে সেখানে কি না একটা ব্লাডের প্রেসার কাজ করবে। তাহলে এই গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড যে প্রেসার দেয় সেই প্রেসারটাকে বলা হয় গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই প্রেসার দিলে কি হয় না, ছাঁকা ভালো হবে। আমরা জানি কোনো কিছু যদি উপর থেকে প্রেস করি তার ফলে কি না ফিল্টারেবিলিটি বাড়ে, ফিল্টার বেশি হয়। তাহলে প্রেসার, এই যে ব্লাড প্রেসার, এই ব্লাড প্রেসারটা ফিল্ট্রেশন ফিল্টার প্রসেসের বা ফিল্ট্রেশনের পক্ষে কাজ করে, বুঝছে? তাহলে একটা প্রেসার বললাম কি না, একটা প্রেসার হচ্ছে গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা জিবিএইচপি। এই জিবিএইচপিটা কি না ফিল্ট্রেশনের পক্ষে কাজ করে, বোঝা গেছে? এছাড়াও দু রকমের প্রেসার এখানে আছে, একটা হচ্ছে ক্যাপুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই যে এইখানে যে আমাদের যে রেনাল যে ক্যাপসুলটা আছে সেই ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অর্থাৎ রেনাল ক্যাপসুলের মধ্যে তো ওয়াটার আছে বা কিছু ফ্লুইড আছে, এই ফ্লুইড ও একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার তৈরি করে। সেই প্রেসারটা অবশ্যই কাউকে আসতে বাধা প্রদান করবে, অর্থাৎ ফিল্ট্রেশনের বিপক্ষে কাজ করে এই ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা সিএইচপি। তাহলে সেকেন্ড একটা প্রেসার যেটাকে বলা হয় কি ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা সিএইচপি। এটা কার প্রেসার না, এই ক্যাপসুলের যে লুমেন, এই ক্যাপসুলের লুমেনের মধ্যে যে ওয়াটার বা যে ফ্লুইড পার্টিকেল আছে সেই ফ্লুইডের একটা প্রেসার, যেটাকে আমরা কি বলছি ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা অবশ্যই ফিল্ট্রেশনের বিপক্ষে কাজ করে, বোঝা গেল? আর একটা হচ্ছে ব্লাড কোলয়েড অসমোটিক প্রেসার। এই যে ব্লাড, এই ব্লাড তো একটা কোলয়েড, তাহলে ব্লাড যে কোলয়েড, এই ব্লাড থেকে যখনই ওয়াটার বের হয়ে যাবে, বাইরে চলে যাবে বা ম্যাক্সিমাম ওয়াটারটা বাইরে যাচ্ছে, তখনই কিনা ও বেশি পরিমাণ বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, তাই তো? এবং বাইরে জল যাচ্ছে মানে কি বাইরের ফ্লুইডের তুলনায় কম কনসেন্ট্রেটেড। তাহলে আমরা যদি দেখি যে ভেতরে এইখানে গ্লোমেরুলাসের মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি আর বাইরে কনসেন্ট্রেশন অনেক কম, তার ফলে কি না জল কোন দিকে মুভ করার চেষ্টা করবে, বাইরে থেকে ভিতরের দিকে। এই প্রেসারটা বলে অসমোটিক প্রেসার। তাহলে ব্লাডের মধ্যে, ব্লাড একটা কোলয়েড হওয়ার কারণে ব্লাডের মধ্যে যে অসমোটিক প্রেসার কাজ করে সেই প্রেসারটা আবার ফিল্ট্রেশন হতে বাধা দেবে, অর্থাৎ জলকে বাইরে যেতে বাধা দেবে। তাহলে ব্লাড কোলয়েডের যে অসমোটিক প্রেসার সেই প্রেসারটা আবার বিপক্ষে কাজ করে। তাহলে আমরা তিনটা প্রেসার দেখলাম, যে তিনটা প্রেসার কি কি না, একটা গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা ফিল্ট্রেশনের পক্ষে কাজ করে, আর দুটো প্রেসার ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর ব্লাড কোলয়েড অসমোটিক প্রেসার, এই দুটো ফিল্ট্রেশনের বিপক্ষে কাজ করে। তাহলে স্বাভাবিকভাবেই নিট ফিল্ট্রেশন প্রেসার কি হবে না, পক্ষে মাইনাস বিপক্ষে। তাহলে আমরা নিট ফিল্ট্রেশন প্রেসার বা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার সমান কি বলবো না, জিবিএইচপি মাইনাস সিএইচপি মাইনাস পিসিএম, বোঝা গেছে?
আমরা কি বলবো তাহলে, না যেটা নিট ফিল্ট্রেশন প্রেসার বা যে প্রেসারটা ইফেক্টিভলি কাজ করছে একে বলে নিট ফিল্ট্রেশন প্রেসার বা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার, এনএফপি বা ইএফপি, ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। এটা তাহলে কি না, যে প্রেসারটা পক্ষে কাজ করছে তার থেকে মাইনাস যাবে যে প্রেসারটা বিপক্ষে কাজ করছে। বোঝা গেল? তাহলে এখানে দেখ সিএইচপিটা আরেকবার বলুন। সিএইচপিটা হলো ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই যে বাউম্যানস ক্যাপসুল, এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে তো এখানে জল আছে, এটা তো লুমেন, এই লুমেনের মধ্যে তো ফিল্টার হচ্ছে এবং ফিল্টার করে ওয়াটারটা এখানে যে জমা হচ্ছে বা কিছু ফ্লুইড জমা হচ্ছে, এই ফ্লুইড যে আছে এই ফ্লুইড এ তো আসতে নতুন কাউকে আসতে বাধা দেবে। যত এখানে ফ্লুইডের কনসেন্ট্রেশন বাড়বে তত কি আসতে বাধা দেবে। তাহলে ওর নিজস্ব ওর মধ্যে যে জল আছে সেই জলেরও একটা চাপ আছে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে জল চাপ। তাহলে এই কর্পাসেল বা এই যে ক্যাপসুল, এইখানে যে এই যে বাউম্যানস ক্যাপসুল, এই ক্যাপসুলের ভেতরের যে ওয়াটার বা ভেতরের যে ফ্লুইড এই যে প্রেসারটা ক্রিয়েট করবে নেগেটিভ, অর্থাৎ ও ফিল্ট্রেশনের বিপক্ষে, ওকে বলা হয় ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। অর্থাৎ ক্যাপসুলের মধ্যে যে ফ্লুইড আছে তার নিজস্ব যে প্রেসার। তাহলে গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা জিবিএইচপি এই পক্ষে কাজ করে, বাকি দুজন বিপক্ষে কাজ করে। তাহলে ইফেক্টিভ ফিল্ট্রেশন সবসময় কি হবে, পক্ষে মাইনাস বিপক্ষে। তাহলে জিবিএইচপি মাইনাস সিএইচপি মাইনাস বিসিওপি। এখন দেখ যদি জিবিএইচপি বা ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেশি হয় এই দুজনের তুলনায়, তাহলে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার আমরা পাবো। এখানে একটা গড় এভারেজলি দেখা যায় যে জিবিএইচপি হচ্ছে 55 mmHg, সিএইচপি হচ্ছে 15 mmHg এবং বিসিওপি হচ্ছে 13 mmHg। তাহলে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার 55 মাইনাস 15 মাইনাস 30 মানে 10 mmHg। বোঝা গেছে? তাহলে এই যে 10 mmHg হলো, এইটাকে বলা হয় কিনা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার বা নিট ফিল্ট্রেশন প্রেসার, এনএফপি বা একে বলা হয় ইএফপি, ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার, ইএফপি। এই ইএফপি বা এনএফপি সমান কিনা জিবিএইচপি, সমান জিবিএইচপি যেটা পক্ষে কাজ করে গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেসার, মাইনাস যেগুলো বিপক্ষে কাজ করে সিএইচপি এবং বিসিওপি। তাহলে জিবিএইচপি এর মান 55 mmHg মাইনাস 55 mmHg সিএইচপি মাইনাস 30 mmHg বিসিওপি। তো তাহলে নিট ফিল্ট্রেশন প্রেসার কত হলো না 10 mmHg। তাহলে আমরা দেখলাম যে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে যে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার বা নিট ফিল্ট্রেশন প্রেসার কাজ করে এর মান হচ্ছে 10 mmHg। তাহলে এই হলো আমাদের গ্লোমেরুলাসের মধ্যে যে ফিল্ট্রেশন প্রেসার, গ্লোমেরুলাসের মধ্যে ফিল্ট্রেশন প্রেসার। বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট পড়বো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর। গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেসার আমরা দেখলাম যে ফিল্ট্রেশন প্রেসার, যেখানে কি দেখলাম যা নিট ফিল্ট্রেশন প্রেসার বা এন ইএফপি ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার কিভাবে ক্যালকুলেট করা যায়। এখন দেখ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কাকে বলে না, পার মিনিটে যে পরিমাণ ফিল্ট্রেট তৈরি হয় তাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট প্রোডিউস পার মিনিট, এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। বোঝা গেল? অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট প্রোডিউস পার মিনিট, অর্থাৎ টোটাল দুটো কিডনি মিলে, দুটো কিডনিতে টোটাল যে পরিমাণ নেফ্রন আছে সেই সমস্ত নেফ্রন মিলিয়ে পার মিনিটে যে পরিমাণ ফিল্ট্রেট তৈরি হয় সেইটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। বোঝা গেছে? এর পরিমাণ হচ্ছে 125 ml, এর পরিমাণ হচ্ছে 125 ml পার মিনিট। তার মানে 1 মিনিটে আমাদের দুটো কিডনি মিলিয়ে 125 ml ফিল্ট্রেট তৈরি করে। তাহলে চিন্তা করো পার ডে কত হচ্ছে না, পার ডে দাঁড়াচ্ছে 180 লিটার, অর্থাৎ পার ডে 180 লিটার ফিল্ট্রেট তৈরি হয় দুটো কিডনি মিলিয়ে। এখানে একটা ফর্মুলা সাহায্যে আমরা জিএফআর মাপতে পারি। জিএফআর সমান কেএফ ইনটু ইএফপি। কেএফটা হচ্ছে ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, যার মান হচ্ছে 12.5 মিটার স্কয়ার পার মিনিট পার এমএমএইচজি। তার মানে পার মিটার স্কয়ার যে কিডনির এরিয়া
তাতে পার মিনিটে যে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার আছে তাতে 12.5 ml মানে 12.5 হচ্ছে কেএফ এর মান। এখন দেখ জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জিএফআর সমান কেএফ ইনটু ইএফপি। কেএফটা তাহলে কি হলো, একটা ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট যার মান হচ্ছে 12.5। তাহলে জিএফআর ইএফপি আমরা কত দেখলাম না, ইএফপি এর মান আমরা দেখলাম যে 10 mmH। তাহলে জিএফআর হচ্ছে 12.5 ইনটু 10 মানে 125 ml পার মিনিট। এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা জিনিসটা কি দাঁড়ালো না, অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট প্রোডিউস পার মিনিট বাই টু কিডনিজ, অর্থাৎ দুটো কিডনি মিলিয়ে টোটাল যত নেফ্রন আছে সবাই মিলিয়ে 1 মিনিটে যত পরিমাণ ফিল্ট্রেশন তৈরি মানে ফিল্ট্রেট প্রোডিউস করে তাকে বলা হয়, বা সেই যে রেটটা সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এবং তার পরিমাণ হচ্ছে 125 ml 125 ml। তাহলে পার ডে দাঁড়াচ্ছে 180 লিটার। এর সাথে রিলেটেড একটা জিনিস ফিল্ট্রেশন ফ্র্যাকশন। ফিল্ট্রেশন ফ্র্যাকশন কি জিনিস না, কি পরিমাণ ব্লাড আমাদের কিডনিতে ঢুকলো, অর্থাৎ কত পরিমাণ ব্লাড ডেইলি কিডনিতে প্রবেশ করে, বা পার মিনিটে কতটা ব্লাড কিডনিতে প্রবেশ করে এবং তার সাপেক্ষে কতটা পরিমাণ ছাঁকা হয়, সেটি ফিল্ট্রেশন ফ্র্যাকশন। তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন সমান কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বাই রেনাল ব্লাড ফ্লো, জিএফআর বাই আরবিএফ। জিএফআর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মানে পার মিনিটে কতটা ফিল্ট্রেট তৈরি হলো, আর রেনাল ব্লাড ফ্লো মানে কি না, পার মিনিটে কতটা ব্লাড কিডনি রিসিভ করলো, বা দুটো কিডনি মিলিয়ে কতটা ব্লাড কিডনিতে ঢুকলো, এই হচ্ছে আরবিএফ বা রেনাল ব্লাড ফ্লো। বোঝা গেল? তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন সমান হচ্ছে জিএফআর বাই আরবিএফ, অর্থাৎ কতটা ব্লাড ফ্লো হলো কিডনিতে বা কতটা ব্লাড দুটো কিডনি মিলে রিসিভ করলো তার সাপেক্ষে কতটা ও ফিল্ট্রেট তৈরি করলো, এইটা বলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন। তাহলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন সমান জিএফআর বাই আরবিএফ। তাহলে আমরা জিএফআর এর মান দেখলাম 125 ml পার মিনিট, আর আরবিএফ এর মান হচ্ছে 100 ml অর্থাৎ 1 লিটার পার মিনিট। তার মানে ফিল্ট্রেশন ফ্র্যাকশন কত দাঁড়ালো 125/1000, এটাকে পার্সেন্টে পরিণত করলে 12.5%। এই হচ্ছে আমাদের ফিল্ট্রেশন ফ্র্যাকশন। এর মানে কি, ফিল্ট্রেশন ফ্র্যাকশন 12.5 বা 12.5%, এর মানে হলো যে টোটাল যে পরিমাণ ব্লাড দুটো কিডনি রিসিভ করে তার 12.5% ফিল্ট্রেট তৈরি হয়। বোঝা গেল? নিচে দেখ লাইনটা লেখা আছে, the filtrate is only 12.5% of the blood received by both the kidneys। অর্থাৎ দুটো কিডনি মিলিয়ে যে পরিমাণ ব্লাড রিসিভ করে তার পরিমাণ হচ্ছে 1500 লিটার পার ডে। এখানে লেখা আছে পার ডে তে হচ্ছে 1500 লিটার ব্লাড দুটো কিডনির মধ্যে ঢোকে পার ডে, মতলব 24 ঘন্টাতে। আর কতটা পরিমাণ ফিল্ট্রেট তৈরি হয় না, 180 লিটার। তাহলে এইটা হচ্ছে 12.5%, এটা বলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন, যে কতটা ব্লাড কিডনিতে ঢুকছে তার সাপেক্ষে কতটা পরিমাণ ফিল্ট্রেট। তাহলে দুটো জিনিস এখানে দেখার আমাদের শেখার, জিএফআর আর ফিল্ট্রেশন ফ্র্যাকশন। তার সাথে আমরা দুটোটা জিনিস দিলাম, কেএফ দেখলাম ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, আর আরবিএফ দেখলাম রেনাল ব্লাড ফ্লো। নেক্সট এরপর আমরা দেখব যে ওভারঅল তিনটা প্রসেস, ওভারঅল রিঅ্যাবজর্পশন এন্ড যে রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন যে হয়, আমরা আলট্রা ফিল্ট্রেশন দেখে নিয়েছি। আলট্রা ফিল্ট্রেশন দেখলাম গ্লোমেরুলাসে হয়, এরপরে ইউরিন ফরমেশনের দুটো মেকানিজম বাকি থাকে, একটা হচ্ছে রিঅ্যাবজর্পশন আর একটা সিক্রেশন। তাহলে রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন কোথায় হয় না, রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশনটা হয় টোটাল নেফ্রনে যে টিউবুল আছে সেই টিউবুলে, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, হেনলিন লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এন্ড কালেক্টিং ডাক্ট, এই চারটা মিলিয়ে টোটাল রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশনটা হয়। তাহলে এই একটা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কার সিক্রেশন আর কার রিঅ্যাবজর্পশন হয়। হলো কোথায় কার রিঅ্যাবজর্পশন আর কার সিক্রেশন। বোঝা গেছে? আমরা ব্রিফ ভাবে দেখতে পাচ্ছি যে এই গ্লোমেরুলার বা ওয়ামেন্স ক্যাপসুল থেকে যে ফিল্ট্রেটটা গেল সেখানে যা কিছু আমাদের প্রয়োজনীয় মলিকিউলস থাকে, নিউট্রিয়েন্টস, এক কথায় এদের নিউট্রিয়েন্টস বলা হয়, যেমন গ্লুকোজ, বিভিন্ন পেপটাইডস, যা কিছু থাকে সব প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি হয়ে যায় না রিঅ্যাবজর্ব হয়ে যায়। তার সাথে কিছু ওয়াটার, কিছু NaCl, কিছু বাইকার্বনেট আয়ন, এবং এরা রিঅ্যাবজর্পশন হয়। আর কিছু ড্রাগস, কিছু পয়জন বা কিছু
পয়জনাস মেটেরিয়াল যেমন অ্যামোনিয়া এবং কিছু প্রোটন এগুলো সিক্রেট হয়। তাহলে আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে দেখতে পাচ্ছি যে কিছু নিউট্রিয়েন্টস, কিছু NaCl, কিছু H2O এগুলো রিঅ্যাবজর্ব হয় এবং কিছু প্রোটন আর কিছু ড্রাগস বা কিছু অ্যামোনিয়া এগুলো কি হয় না সিক্রেট হয়। বোঝা গেল? এরপর আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ডিং লুপ। এই ডিসেন্ডিং লুপটা একটা কি বলেছিলাম, ডিসেন্ডিং লুপ হচ্ছে থিন ডিসেন্ডিং লুপ। এই থিন ডিসেন্ডিং লুপটা মনে রাখতে হবে, থিন ডিসেন্ডিং লুপের মধ্যে অনলি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, আর কিছু হয় না, শুধুমাত্র ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়। তারপর হচ্ছে ডিসেন্ডিং লুপ, এই অ্যাসেন্ডিং লুপ। এই অ্যাসেন্ডিং লুপের প্রথম পার্টটা হচ্ছে কি থিন, তারপরে থিক। এই দুটো পার্টেই, থিন এন্ড থিক দুটো পার্টেই কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, অনলি NaCl রিঅ্যাবজর্পশন হয়। বোঝা গেল? তাহলে ডিসেন্ডিং লুপে অনলি ওয়াটার, নো NaCl। অ্যাসেন্ডিং লুপে তাই সেটা থিন হোক আর থিক হোক, অনলি NaCl, নো ওয়াটার। আমরা পরবর্তীকালে একটু পরেই ডিটেইলে পড়বো, প্রত্যেকটা রিঅ্যাবজর্পশন ডিটেইলে পড়বো, যে কোথায় কিভাবে কোন চ্যানেলের সাহায্যে রিঅ্যাবজর্পশন হচ্ছে সেগুলো ডিটেইলে পড়বো। তখন দেখবো যে দু রকমের ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। এই থিন যে ওয়াল, এই থিন ওয়াল দিয়ে প্যাসিভ ট্রান্সপোর্ট হয় আর থিক এরিয়াগুলো দিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। তাহলে আমরা এই ডিসেন্ডিং, এই অ্যাসেন্ডিং লুপের মধ্যে দুটো পার্টই আছে, থিন পার্টও আছে, থিক পার্টও আছে। দুটো দিয়ে NaCl রিঅ্যাবজর্পশন হয়। থিন পার্ট দিয়ে দেখবো যে ডিফিউশনের মাধ্যমে NaCl ঢোকে, আর থিক পোরশনের মধ্যে দিয়ে দেখবো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে NaCl ঢোকে। এরপরে আসছি আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এই দুটোতেই প্রচুর পরিমাণে NaCl, বিভিন্ন ক্যাটায়নস এবং তার সাথে কিছু বাইকার্বনেট আয়ন, ওয়াটার, এগুলো সব রিঅ্যাবজর্পশন হয়ে যায়। আর পটাশিয়াম এবং কিছু প্রোটন এগুলো সিক্রেটেড হয়। তাহলে দেখতে পাচ্ছি NaCl, ওয়াটার, কিছু বাইকার্বনেট আয়ন এইগুলো, এবং তার সাথে কালেক্টিং ডাক্টে গেলে কিছু ইউরিয়া, এগুলো কি হয় না, এগুলো রিঅ্যাবজর্ব হয়। আর তার সাথে সাথে কিছু ওয়াটার, এই তো কিছু প্রোটন এবং কিছু পটাশিয়াম এগুলো সিক্রেটেড হয় লুমেনে। তাহলে রিঅ্যাবজর্পশন মানে ফিল্ট্রেট থেকে বেরোচ্ছে, কোথায় বেরোচ্ছে, আমাদের বডিতে চলে আসছে, ফিরে বডিতে চলে আসছে। রেনাল যে ইন্টেস্টিনাল টিস্যু, রেনাল যে ইন্টারমিডিয়েট টিস্যু, সেই রেনাল টিস্যুতে চলে আসছে, সেখান থেকে ব্লাডে চলে আসছে। আর সিক্রেশন মানে না বাইরে থেকে আবার ঢুকছে, টিউবুল দিয়ে লুমেনে ঢুকছে, অর্থাৎ ফিল্ট্রেটের সাথে মিশ্রিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম, ওভারঅল দেখলাম ব্রিফলি, যে কোথায় কোনটার রিঅ্যাবজর্পশন এবং কোনটার সিক্রেশন হয়। এরপর আমরা এটাই ধরে দিলে যে যতগুলো বক্স করা আছে, হোয়াইট যতগুলো বক্স আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিসেন্ডিং লুপ অফ হেনলি, থিন অ্যাসেন্ডিং লুপ, থিক অ্যাসেন্ডিং লুপ, ডিস্টাল এবং কালেক্টিং ডাক্ট, এই সব জায়গাগুলোতে কি ট্রান্সপোর্টের মাধ্যমে কিভাবে রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন হয় সেগুলো ইন ডিটেইল পড়তে হবে। তাহলে আমরা ব্রিফ আইডিয়াটা দেখে নিলে এরপর আস্তে আস্তে ডিটেইলে যাব। তাহলে প্রথমেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে প্রথম আমরা কি দেখব না, ওর যে সেল ওয়াল। তাহলে একটু এখানে আমি ছবিটা এঁকে বোঝাই যে লুমেনটা কেমন। এই দেখো, এইটা হচ্ছে লুমেন, এটা হচ্ছে লুমেন। কার লুমেন না, রেনাল নেফ্রন যে টিউব, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তার লুমেন। এর ভিতরের ওয়ালে তো কিছু সেল আছে, এর যে ভেতরের ওয়াল, এই ভেতরের ওয়ালে সেল আছে, বা এর কিছু সেল, এগুলো এপিথেলিয়াল সেলের লেয়ার আছে যারা টাইট জাংশন দিয়ে কানেক্টেড আছে। বোঝা গেল? তাহলে ফিল্ট্রেটটা কোন পথ দিয়ে মুভ করছে না, ফিল্ট্রেটটা মুভ করছে এই লুমেন দিয়ে, মাঝখান দিয়ে, এইখানে ফিল্ট্রেটটা মুভ করছে, এইখানে ফিল্ট্রেটটা মুভ করছে। বোঝা গেছে? এইখানে ফিল্ট্রেটটা এইখানে এই লুমেনটা দিয়ে মুভ করছে। তাহলে যদি রিঅ্যাবজর্পশন হতে হয়, তাহলে কি যে পার্টিকেলগুলো রিঅ্যাবজর্পশন হবে তারা কোন দিয়ে যাবে না, এই লুমেন থেকে সেলে এবং সেল থেকে বাইরে, অর্থাৎ যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এইটা হচ্ছে রিঅ্যাবজর্পশন। আর যদি সিক্রেশন হতে হয় তাহলে এই সেল থেকে লুমেন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের টিউবুলের লুমেন। যদি কিছু অ্যাবজর্পশন হতে হয় তাহলে লুমেনের যে এটা ফিল্ট্রেট, এই ফিল্ট্রেট থেকে প্রথমে সেলে এবং সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে এবং সেখান থেকে ব্লাড ভেসেল। আর যদি কিছু সিক্রেটেড হতে হয় তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেলে এবং বা সেলে যেগুলো তৈরি হবে সেগুলোই সেল থেকে লুমেন।
এই হলো আমাদের দুটো প্রসেস। ডান দিকে অ্যারো লুমেন থেকে বেরিয়ে যাচ্ছে মানে রিঅ্যাবজর্পশন, লুমেনের দিকে অ্যারো মানে সিক্রেশন। তাহলে আমরা এখন দেখব যে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এর যে এপিথেলিয়াল সেলগুলো আছে সেই সেলগুলোর স্ট্রাকচার কেমন বা সেলগুলোর প্রপার্টিজ আমরা একটু দেখে নেব। তাহলে এইখানে যে সেলগুলো থাকে বাঁ দিকে কিউব করে বক্সে লেখা আছে প্রপার্টিজ, এই সব সেলগুলো কি হয় কিউবয়েডাল সেল। নিচে আমরা ছবি দেখতে পাচ্ছি ডিটেল কিউবয়েডাল সেল। এই কিউবয়েডাল সেলগুলো কিউব লাইক সেল, এর দুটো সারফেস থাকে, একটা এপিক্যাল সারফেস আর একটা বেসাল সারফেস। এপিক্যাল সারফেস কোনটা না যেটা লুমেনের দিকে আছে। তাহলে আমরা পেছন নিচের ছবিটা তো দেখাবো যে কোনটা লুমেন। নিচের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কোনটা লুমেন না এইটা লুমেন, নিচের ছবিতে এইটা লুমেন, দিস ইজ লুমেন। এগুলো এপিথেলিয়াল সেল, এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এখানে ব্লাড ভেসেল আছে। বোঝা গেল? তাহলে যদি রিঅ্যাবজর্পশন হয় তাহলে ফিল্টারটা কি না এই সেল দিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং সেখান থেকে ব্লাড ভেসেল আছে। বোঝা গেল? আমরা আস্তে আস্তে সেটাই দেখব। এখন এই এপিথেলিয়াল সেলের স্ট্রাকচার বুঝলাম কিরকম না কিউব শেপেড হয়। এর এপিক্যাল সারফেসে প্রচুর পরিমাণ মাইক্রোভিলিজ থাকে, দিস ইজ মাইক্রোভিলিজ। তাহলে আমরা এখন কোন পোরশনটা পড়ছি না শুধুমাত্র প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এই যে নেফ্রনটার জাস্ট উপরের পোরশনটা বাউমেন্স ক্যাপসুলার পরের টিউবটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। তাহলে এর যে ইনার লাইনিং যে এপিথেলিয়াল সেল সেগুলো কিউবয়েডাল সেল। এদের দুটো সারফেস, এপিক্যাল সারফেস যেটা লুমেনের দিকে আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের দিকে সেটা হচ্ছে বেসাল সারফেস। এই এপিক্যাল সারফেসের যে মেমব্রেন সেই মেমব্রেনটা ভাঁজ হয়ে কিছু বা ফোল্ড হয়ে কিছু স্ট্রাকচার তৈরি করেছে যেগুলো হলো মাইক্রোভিলি। এই মাইক্রোভিলি আমরা ডাইজেস্টিভ সিস্টেমও দেখতে পাই এপিথেলিয়াল সেলে, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলে। এদের কাজ কি না এদের কাজ হচ্ছে সারফেস এরিয়াটাকে বাড়ানো, রিঅ্যাবজর্পশন হওয়ার জন্য যে সারফেস এরিয়া প্রয়োজন সেই সারফেস এরিয়াকে বাড়ানো। তাহলে মাইক্রোভিলিজ থাকে আর এই সেলগুলো মাইটোকন্ড্রিয়া রিচ হয়। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের যে এপিথেলিয়াল সেল সেই সেলগুলো কিউবয়েডাল, এদের এপিক্যাল সারফেস ফোল্ড হয়ে মাইক্রোভিলি ফর্ম করে এবং এদের মধ্যে প্রচুর পরিমাণ বা সেলগুলোর মধ্যে হাইলি মাইটোকন্ড্রিয়া থাকে, যার কারণে কি হয় না এই সেলগুলো হাই মেটাবলিক অ্যাক্টিভিটি শো করে বা এদের মধ্যে এটিপি প্রোডাকশন রেট অনেক বেশি। বাস এইটাই হচ্ছে এই সেলগুলোর প্রপার্টি। এরপর আমরা দেখব যে রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন, যে তাহলে এখানে কি কি রিঅ্যাবজর্পশন হয় এবং কি কি সিক্রেশন। তাহলে আমরা ওভারভিউতে দেখলামই যে কিছু গ্লুকোজ, কিছু অ্যামিনো অ্যাসিডস এবং কিছু নিউট্রিয়েন্টস, তার সাথে কিছু আয়ন যেমন সোডিয়াম, ক্লোরিন এটসেট্রা, কিছু আয়ন আর তার সাথে ওয়াটার, এই সব কিছু রিঅ্যাবজর্পশন হয়। আর সিক্রেশন কি হয় না কিছু প্রোটন H+ আয়ন, কিছু প্রোটন আয়নের সিক্রেশন হয়। তাহলে আমরা দেখি এবারে যে কিভাবে কোন চ্যানেলের মাধ্যমে কার সিক্রেশন এবং কার রিঅ্যাবজর্পশন হয়। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে গ্লুকোজ, তাহলে প্রথমে আছে গ্লুকোজের কথা। তাহলে একটা ফার্স্ট ম্যাটেরিয়াল যেটা রিঅ্যাবজর্পশন হওয়ার প্রয়োজন সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজটা তাহলে প্রথমে বলছিলাম কি না এক্সক্রিটরি ম্যাটেরিয়ালের সাথে সাথে প্রচুর পরিমাণ প্রয়োজনীয় ম্যাটেরিয়াল ফিল্টার আউট হয়ে আসে। তাছাড়া আমরা দেখলাম যে ফিল্ট্রেশন রেট পার ডে 180 লিটার জল আসে, জল ফিল্টার আউট হয়ে আসে, কিন্তু আমরা এক্সক্রিট আউট কতটা করি হার্ডলি মানে 2 থেকে 3 লিটার, বাকি টোটাল ওয়াটারটাই রিঅ্যাবজর্ব হয়ে যায়। বুঝছেন? তাহলে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে দেখো যে টোটাল যত যা গোটা টিউবুলের রিঅ্যাবজর্পশন হয় তার ম্যাক্সিমামটাই হয়ে যায় পিসিটি তে। 70% রিঅ্যাবজর্পশন হয়ে যায় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, বাকি 30% রিঅ্যাবজর্পশন হয় বাকি এই হেনলি লুপ, ডিসটাল কনভলিউটেড টিউবুল, ক্যালিফিন ডাক এটসেট্রা মিলিয়ে। তাহলে এখানে একে একে আমরা একে একে আমরা ট্রান্সপোর্ট গুলো দেখব যে বিভিন্ন মলিকুলার ট্রান্সপোর্ট। তো প্রথমেই গ্লুকোজ, গ্লুকোজ এবং সোডিয়াম আয়ন। এই গ্লুকোজ এবং সোডিয়াম আয়ন একটা সিম্পোটার মলিকুলের সাহায্যে ট্রান্সপোর্ট হয়, একটা সিম্পোটার মলিকুলের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, যার নাম হচ্ছে সোডিয়াম গ্লুকোজ লিঙ্ক ট্রান্সপোর্টার, SGLT। আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময় SGLT দেখেছি। SGLT কি না একটা লিঙ্ক ট্রান্সপোর্টার মলিকুল, SGLT। SGLT2 1 ছিল ডাইজেস্টিভ সিস্টেমে, এখানে মেইনলি থাকে, এখানেও 1 থাকে, এখানে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে SGLT2। SGLT2 সোডিয়াম গ্লুকোজ লিঙ্ক ট্রান্সপোর্টার, একটা কো ট্রান্সপোর্টার বা সিম্পোর্টার একটা প্রোটিন যেটা কি করে
না, সোডিয়াম এবং গ্লুকোজকে একসাথে ইম্পোর্ট করে কিসের মাধ্যমে? একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গ্লুকোজের রিঅ্যাবজর্পশন হয় এসজিএলটি এর মাধ্যমে, এটা একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কোন ট্রান্সপোর্টটা কি সেটা লিখে রাখবে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে প্রথমে আমরা গ্লুকোজের রিঅ্যাবজর্পশন দেখছি, একটা মেইন ম্যাটেরিয়াল যেটা আমাদের ইউরিনের মধ্যে কোনো গ্লুকোজ থাকে না, অ্যাবনরমালিটি ছাড়া ইউরিনের মধ্যে গ্লুকোজ থাকে না, টোটাল গ্লুকোজ রিঅ্যাবজর্ব হয়ে যায় পিসিটি তে। এবং এই গ্লুকোজের রিঅ্যাবজর্পশন হয় এসজিএলটি এর সাহায্যে। এসজিএলটি মতলব বা এসজিএলটি মানে হচ্ছে সোডিয়াম গ্লুকোজ লিংক ট্রান্সপোর্টার। এসজিএলটি 1 আমরা দেখেছি ডাইজেস্টিভ সিস্টেমে, এখানে মেইনলি থাকে এসজিএলটি 2, এখানেও এসজিএলটি 1 থাকে কম পরিমাণে। আমরা পিসিডি এর পিছনের দিকে প্রথমের পার্টগুলোতে দেখলে দেখবো যে ম্যাক্সিমামটা এসজিএলটি 2 থাকে, পরের পার্টগুলোতে এসজিএলটি 1 থাকে কিন্তু খুব কম পরিমাণে। SGLT2 এবং তাহলে গ্লুকোজের জন্য দুটোই আমরা লিখে রাখতে পারি, SGLT2 এবং SGLT1। SGLT1 কম থাকে, SGLT পার্সেন্টেজ করলে 90% আর 10%। SGLT2 90% থাকলে SGLT1 হচ্ছে 2%, সরি 10%। SGLT2 এবং SGLT1 দুটো মলিকিউলে থাকে। মেইনলি কোনটা বললাম না, SGLT2। SGLT2 মেইনলি থাকে, পার্সেন্টেজ গুলো আমি লিখে দিচ্ছি। 90% হচ্ছে SGLT2 আর সেই তুলনায় দেখতে গেলে 10% হচ্ছে SGLT1। হলো? তাহলে গ্লুকোজের ট্রান্সপোর্ট হয় একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, এবং যে মলিকিউলটা ট্রান্সপোর্ট করায় তার নাম হচ্ছে কি না সোডিয়াম গ্লুকোজ লিংক ট্রান্সপোর্টার। দুটো টাইপ থাকে, SGLT1 SGLT2, মেইনলি থাকে SGLT2, SGLT1 কম থাকে। বা প্রক্সিমাল পার্টে বা মানে প্রথমের দিকে থাকে SGLT2, লেটার পার্টে থাকে SGLT1। তাহলে আমরা এই সিম্পোর্টার মলিকুলার সাইটোলজি সোডিয়াম এবং গ্লুকোজ দুটো ট্রান্সপোর্টই হয়। দুটো ট্রান্সপোর্ট আমরা দেখতে পাচ্ছি, সোডিয়াম এবং গ্লুকোজ এই দুটো রিঅ্যাবজর্পশন হচ্ছে কিসের সাহায্যে? না এসজিএলটি মলিকুলের সাহায্যে। এই যে গ্লুকোজটা ট্রান্সপোর্ট হলো, এই গ্লুকোজটা এরপর এপিথেলিয়াল সেল থেকে চলে যাবে কোথায়? না ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সেখান থেকে ব্লাড ভেসেল। এই গ্লুকোজটা নেক্সট যে যায় এটা ফ্যাসিলিটেড ডিফিউশন। এইখানে গ্লুট1 এবং গ্লুট2 দুটো চ্যানেল কাজ করে। আমরা গ্লুট চ্যানেল পড়েছি যে গ্লুকোজ ট্রান্সপোর্টার মলিকুল বা গ্লুট মলিকুল, তাহলে এখানে গ্লুট মলিকুল কাজ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা গ্লুট মলিকুল বা গ্লুট চ্যানেল। গ্লুট1 এবং গ্লুট2 দুটোই থাকে, মেইনলি গ্লুট2 তার সাথে গ্লুট1 ও থাকে। তাহলে এই গ্লুট মলিকুলের বা গ্লুট চ্যানেলের সাহায্যে গ্লুকোজটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড সেখান থেকে ব্লাডে যায়। ব্লাডে যাওয়ার জন্য তো জানি গ্লুট4 তো কাজ করে যখন ব্লাডে যাব। তাহলে এই গ্লুট2 মলিকুলের সাহায্যে এপিথেলিয়াল সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং সেখান থেকে ব্লাডে যায় গ্লুকোজ। তাহলে আমরা দেখলাম যে গ্লুকোজের রিঅ্যাবজর্পশনটা দেখো। এরপর দেখছি সোডিয়াম আয়ন। যে সোডিয়াম আয়নটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ঢুকলো সেলের মধ্যে, সেই সোডিয়াম আয়ন বাইরে যাবে। তাহলে ভেতরে থেকে সোডিয়াম আয়নটা বাইরে যায়, এখানে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করে। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করে কারণ সেলের মধ্যে সবসময় সোডিয়ামের পরিমাণ কম, সেলের বাইরে সোডিয়াম পরিমাণ বেশি। তাহলে বাইরে থেকে এই কম থেকে বেশি বা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে পাঠাতে হলে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। তাই এইখানে যে ট্রান্সপোর্টটা দেখা যায় সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা দেখতে পাচ্ছি এটিপি ইউটিলাইজ হচ্ছে, ডাইরেক্ট এটিপি ইউটিলাইজের মাধ্যমে হয়, ডাইরেক্ট এটিপি ইউটিলাইজের মাধ্যমে ট্রান্সপোর্টটা হয় সোডিয়ামের। প্রাইমারি ট্রান্সপোর্ট বা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, গ্লুকোজের এই গ্লুট দিয়ে ট্রান্সপোর্টটা কি ফ্যাসিলিটেড ডিফিউশন? গ্লুট দিয়ে ট্রান্সপোর্টটা ফ্যাসিলিটেড ডিফিউশন। স্যার গ্লুকোজের ট্রান্সপোর্টটা তো ওটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো। গ্লুকোজের প্রথমে যেটা লুমেন থেকে সেলের মধ্যে ঢুকছে সেটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, আর এপিথেলিয়াল সেল থেকে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যাচ্ছে সেটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এসজিএলটি দিয়ে যেটা হচ্ছে সেটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, নিচে লেখাই আছে। আর গ্লুট দিয়ে যেটা
সে গ্লুকোজটা তারপরে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যায়, আমি নিচে লিখে দিচ্ছি, এইটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আর সোডিয়াম ঢুকলো, এটা অবশ্যই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর সোডিয়াম যে সেল থেকে বাইরে যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, এইটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা সোডিয়াম পটাশিয়াম পাম্প। এখানে একটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে কাজটা হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্প। এর সাহায্যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে। তাহলে আমরা এইখানে এই সমস্ত অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসগুলো বাঁ দিকে দেখছি। ডান দিকে আমরা দেখবো যে আবার কিছু ট্রান্সপোর্ট দেখবো, যেগুলো মেনলি সিম্পোর্ট বা কিছু ফ্যাসিলিটেটেড ডিফিউশন আমরা দেখবো। তো লেফট সাইডে আমরা এখন যেগুলো দেখলাম যে এখানে গ্লুকোজ এবং সোডিয়ামের রিঅ্যাবজর্পশন মেনলি আমরা লক্ষ্য করলাম। তাহলে গ্লুকোজ এবং সোডিয়াম যে লুমেন থেকে যখন এপিথেলিয়াল সেলে গেল, সেটা এসজিএলটি দিয়ে, যেটাকে আমরা কি বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তারপরে এপিথেলিয়াল সেলটা ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে গ্লুট চ্যানেল দিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং সেখান থেকে ব্লাডে গেল। আর সোডিয়াম আয়নটা এপিথেলিয়াল সেল থেকে সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এর মাধ্যমে এটিপি ইউটিলাইজ করে এপিথেলিয়াল সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং সেখান থেকে ক্যাপিলারি বা পেরিটিকুলার ফ্লুইডে গেল। এরপর আমরা রাইট সাইডে দেখব। রাইট সাইডে দেখছি, তাহলে মেনলি আমাদের রিঅ্যাবজর্পশন হলো গ্লুকোজ এবং তার সাথে কিছু সোডিয়াম আয়ন। এরপর যে বিভিন্ন যে পেপটাইড আয়ন, এছাড়াও গ্লুকোজ ছাড়াও প্রচুর পরিমাণ পেপটাইডস, প্রচুর পরিমাণ অ্যামিনো অ্যাসিডস আছে, যেগুলো কি হয় না, যেগুলো রিঅ্যাবজর্পশন হয়, সেগুলো সব সিম্পল ডিফিউশনের মাধ্যমে ঢুকে যায়, সেগুলো সব সিম্পল ডিফিউশনের মাধ্যমে এন্টার করে। আর কিছু পিনোসাইটোসিস প্রসেস হয়, যে পেপটাইডগুলো থাকে এখানে সেলগুলো কিছু পিনোসাইটোসিস প্রসেস হয়, যেটাকে আমরা বলি যে সেল ড্রিঙ্কিং পিনোসাইটোসিস। যেমন ফ্যাগোসাইটোসিস সলিড পার্টিকেলকে অ্যাবজর্ব করলে, সেরকম পিনোসাইটোসিস যে স্মল পেপটাইড পার্টিকেল যেগুলো ফিল্ট্রেট হয়ে আসে, সেগুলোকে মেনলি এপিথেলিয়াল সেলগুলো পিনোসাইটোসিস প্রসেসের মাধ্যমে রিঅ্যাবজর্ব করে। তাহলে এখানে একটু লিখে নেওয়া যে পিনোসাইটোসিস আর মানে পেপটাইড, যেগুলো পেপটাইডগুলো পিনোসাইটোসিস দিয়ে রিঅ্যাবজর্ব হয়, পেপটাইডস বাই পিনোসাইটোসিস। আর এখানে যে ওয়াটার যে অ্যাবজর্ব হয়, সেই ওয়াটারের যে রিঅ্যাবজর্পশন হয়, এই ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা টোটালি অ্যাকোয়াপোরিন চ্যানেল দিয়ে, অ্যাকোয়াপোরিন 1 চ্যানেল থাকে, যে অ্যাকোয়াপোরিন 1 চ্যানেল দিয়ে ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়। তাহলে আমরা এখানে দেখব যে ওয়াটার মেনলি অ্যাকোয়াপোরিন 1 চ্যানেল দিয়ে এন্টার করে। তো এইখানে এরকম এই এপিথেলিয়াল সেলের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাকোয়াপোরিন চ্যানেল থাকে, অ্যাকোয়াপোরিন 1 কি বললাম মনে রাখার জন্য, যে অ্যাকোয়াপোরিন দুটো হয়, অ্যাকোয়াপোরিন 1 অ্যাকোয়াপোরিন 2, এখানে থাকে মেনলি অ্যাকোয়াপোরিন 1, টোটাল লিখলাম AQP1 অ্যাকোয়াপোরিন 1। এই অ্যাকোয়াপোরিন 1 দিয়ে মেনলি ওয়াটার রিঅ্যাবজর্ব হয়, ওয়াটারটা মেনলি এই অ্যাকোয়াপোরিন 1 দিয়ে রিঅ্যাবজর্ব হয়। তাহলে অ্যাকোয়াপোরিন দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এরপরে দেখবো যে রিঅ্যাবজর্পশন আমাদের মোটামুটি হয়ে গেল, যে গ্লুকোজের আমরা দেখলাম, ঠিক আছে, সোডিয়ামের দেখলাম, পেপটাইডসের দেখলাম, আর ওয়াটারের দেখলাম। এরপরে আছে যে কিছু সিক্রেশন, যে সিক্রেশন কিভাবে হয়। তাহলে কি সিক্রেশন হয় না, কিছু প্রোটন H+ আয়নের কিছু সিক্রেশন, সেই গোটা প্রসেসটা আমরা এই রাইট সাইডের এই ছবিটাতে দেখব কিভাবে প্রোটনের সিক্রেশনটা হয়। তাহলে এইখানে কিছু সিম্পোটার প্রোটিন কাজ করে, কি বললাম, কিছু কিছু অ্যান্টিপোটার প্রোটিন, আগেরটাই ছিল সিম্পোটার, এসজিএলটি একটা সিম্পোটার, এখানে কিছু অ্যান্টিপোটার প্রোটিন কাজ করে। যেমন সোডিয়াম প্রোটন বা Na+H+ অ্যান্টিপোটার প্রোটিন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম এবং প্রোটন অ্যান্টিপোটার প্রোটিন, এই যে এইটা, এই মলিকিউলটা এখানে আছে, দিস ইজ সোডিয়াম প্রোটন অর্থাৎ Na+H+ অ্যান্টিপোটার প্রোটিন। এই সোডিয়াম প্রোটন বা সোডিয়াম H+ অ্যান্টিপোটার প্রোটিন কি করে
না সোডিয়াম গুলোকে ভেতরে ঢোকায় এবং হাইড্রোজেন গুলোকে বাইরে বার করে। এই হাইড্রোজেন কোথা থেকে আসে বা H+ আয়ন কোথা থেকে আসে? আমরা সেলের মধ্যে দেখতে পাচ্ছি একটা রিঅ্যাকশন দেখানো আছে যে এই ফিল্ট্রেটের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে সেই কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন পদ্ধতিতে ঢোকে। ফিল্ট্রেটের মধ্যে থাকা কার্বন ডাই অক্সাইড ডিফিউশন পদ্ধতিতে ঢোকে হয়েছে। সেই কার্বন ডাই অক্সাইড দুদিক থেকে আসতে পারে, এই লুমেন থেকে বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে কার্বন ডাই অক্সাইড আসে এপিথেলিয়াল সেলে। কার্বন ডাই অক্সাইডের সাথে জল যুক্ত হয়, এপিথেলিয়াল সেলে যে জল রিঅ্যাবজর্ব হয়ে আসছে সেই ওয়াটার যুক্ত হয়ে পড়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা H+ এবং H3O3- এ হয়। এই H3O3- একটা ট্রান্সপোর্টার মলিকিউল দিয়ে বাইরে চলে যায়, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে যায়। H3O3- আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রান্সপোর্টার মলিকিউল দিয়ে এখানে ট্রান্সপোর্টার মলিকিউল দিয়ে বাইরে চলে গেল, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে গেল। একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়। তাহলে H3O3- এর ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এটা কোনো রিঅবজর্পশন প্রসেস নয়, কিন্তু জাস্ট এপিথেলিয়াল সেল থেকে বাইরে যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে গেল, এটা লুমেন থেকে আসে না। ঠিক আছে, বা এইভাবে আমরা বলতে পারি যে কার্বন ডাই অক্সাইডের একটা রিঅবজর্পশন হয়, সেটা পরের ব্যাপার। মেইনলি H3O3- আয়ন এপিথেলিয়াল সেলে তৈরি হয় কি কারণে? না প্রোটন সিক্রেশনের জন্য। সেই প্রোটনটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু সিম্পোটার প্রোটিন দিয়ে, কিছু অ্যান্টিপোটার প্রোটিন দিয়ে বাইরে যায়, সিক্রেটেড হয়। তাহলে এপিথেলিয়াল সেল থেকে লুমেনে যাওয়া মানেই সিক্রেশন। তাহলে মার্ক করে রাখো যে মেইনলি গ্লুকোজ, সোডিয়াম, ওয়াটার, এদের পেপটাইডস, এদের রিঅ্যাবজর্পশন হয় আর প্রোটনের সিক্রেশন হয়, প্রোটন মলিকুলের সিক্রেশন হয়। এই প্রোটন মলিকুলের সিক্রেশন যে প্রসেস, এটা কার সাহায্যে হয়? না একটা সোডিয়াম প্রোটন অ্যান্টিপোটার প্রোটিনের সাহায্যে, কেবল সোডিয়াম প্রোটন অ্যান্টিপোটার প্রোটিনের সাহায্যে হয়। Na+ H+ অ্যান্টিপোটার, এই প্রোটিনটার সাহায্যে H+ এর সিক্রেশন হয়। এটা একটা প্রোটন, এই পাম্পটাকে এটা আবার প্রোটন পাম্পও বলা হয়। এটা প্রোটন পাম্প, যদি প্রোটন সিক্রেট করতে এটা প্রোটন পাম্প। তাহলে পাম্প মানে আমরা বুঝতে পারছি কি না, এটা একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে এই হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যে রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের জন্য আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং কিছু ফ্যাসিলিটেটেড ডিফিউশন দেখলাম। মেইনলি এখানে আমরা রিঅ্যাবজর্পশনের জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্টগুলোই দেখলাম, যে সোডিয়াম এবং গ্লুকোজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যাবজর্ব হলো, আর সিক্রেশনটা হলো একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। বোঝা গেছে? তাহলে পিসিটিতে রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন প্রসেসটা আমরা দেখলাম। এরপরে দেখব যে একটা প্যাসিভ ডিফিউশন ও প্যাসিভ কিছু ট্রান্সপোর্টও হয় পিসিটিতে কিছু ক্যাটায়নস, এগুলোর রিঅ্যাবজর্পশন হয়, যেমন মেইনলি কি পটাশিয়াম, তার সাথে কিছু ক্যালসিয়াম, কিছু ম্যাগনেসিয়াম, এর সাথে কিছু ক্লোরিন আয়ন, কিছু ইউরিয়া, এগুলো নরমাল সিম্পল ডিফিউশনের মাধ্যমে সেলের মধ্যে প্রবেশ করে। এই ডিফিউশনটা আবার দু রকমের, একটা হচ্ছে প্যারাসেলুলার, একটা হচ্ছে ট্রান্সসেলুলার। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সেলের মাঝখানে যে পাথওয়েটা আছে, দুটো সেলের মাঝখানে যে পাথওয়ে, সেই পাথওয়েতে যদি এন্টার করে তখন সেটা বলে প্যারাসেলুলার পাথওয়ে। দিস ইজ প্যারাসেলুলার ডিফিউশন, তো প্যারাসেলুলার ট্রান্সপোর্ট। আর সেলের মাঝ দিয়ে গেলে সেটা হচ্ছে ট্রান্সসেলুলার। তাহলে কি বললাম না, কিছু প্যাসিভ ট্রান্সপোর্ট কিছু প্রসেস আছে বা কিছু প্যাসিভ রিঅ্যাবজর্পশন যেগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে হয়। তার কিছু ক্লোরিন আয়ন, কিছু ক্যালসিয়াম আয়ন, কিছু ম্যাগনেসিয়াম, কিছু পটাশিয়াম এবং কিছু ইউরিয়া মলিকিউল এবং কিছুটা ওয়াটার, এই সব কিছু কি হয় না প্যাসিভ ট্রান্সপোর্ট হয়। তাহলে ওয়াটার কিছু দেখলাম যে একে অপরের চ্যানেলের মধ্যে দিয়ে ঢোকে, তো ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়ে ঢোকে, কিছুটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়ে ঢোকে যেটা একে অপরের ওয়ান চ্যানেল দিয়ে, আর কিছুটা অসমোসিস প্রসেসের কারণে ভিতরে জল বেশি বাইরে জল কম, লুমেনের মধ্যে প্রচুর ওয়াটার বাইরে জল কম, অটোমেটিক্যালি অসমোসিস পদ্ধতিতে ওয়াটার এন্টার করে। তাহলে এই হলো প্রক্সিমাল যে কনভলিউটেড টিউবুল, সেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের টোটাল রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন। তাহলে ওভারঅল দেখলে আমরা কি কি দেখলাম না, সোডিয়াম আয়ন
গ্লুকোজ আয়ন, কিছু পটাশিয়াম, কিছু ক্যালসিয়াম, কিছু ম্যাগনেসিয়াম, কিছু ক্লোরিন, কিছু ইউরিয়া এবং ওয়াটার, এবং তার সাথে কিছু পেপটাইডস, এদের রিঅ্যাবজর্পশন হয়। তার কি প্রসেস হয় সেটা আমরা আগে প্রত্যেকটাই দেখেছি। আর প্রোটন কিছু আয়নের H+ প্রোটন আয়নের সিক্রেশন, বোঝা গেছে? তাহলে এই হলো পিসিটি। পিসিটির পরের পার্টে আমরা চলে যাব। পিসিটির পরে আছে কি না, পিসিটির পরে হলো আমাদের থিন ডিসেন্ডিং লুপ। থিন ডিসেন্ডিং লুপ অর্থাৎ একটা নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের পরের পার্ট, এটা যদি একটা নেফ্রন হয় তাহলে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল তারপরে যে পার্টটা হেনলি লুপে চলে গেছে, এই থিক পোরশনটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপরে এটা থিন হয়ে আর হেনলি লুপ তৈরি হয়ে যায়, নিচ দিয়ে যায় এটা ডিসেন্ডিং লুপ। এই পোরশনটা, এই যে পোরশনটা, এই পোরশনটাকে আমরা বলছি কি, এরপর এটা অ্যাসেন্ডিং লুপ ফর্ম করব। তাহলে যে পোরশনটা আমি মার্ক করলাম এই পোরশনটাকে বলা হয় কি না থিন ডিসেন্ডিং লুপ। তাহলে এরপর আমরা প্রথমে প্রক্সিমাল টিউবুলার দেখলাম, এরপর দেখব যে থিন ডিসেন্ডিং টিউবুলার বা থিন ডিসেন্ডিং লুপের মধ্যে কি কি রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন হয় বা সেটা কিভাবে হয়। তাহলে প্রথমে এই জায়গাতে যে সেল থাকে সেই সেলগুলো সম্পর্কে একটু বলি। থিন ডিসেন্ডিং লুপে যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্ল্যাট সেল থাকে, কোনো মাইক্রোভিলি থাকে না, সেখানে কোনো মাইক্রোভিলি থাকে না, জাস্ট ফ্ল্যাট সেল, বুঝছে? এবং এই সেলগুলোর মধ্যে কম পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, যার কারণে এদের মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক কম, এবং এরা কখনোই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখায় না। এদের মধ্যে যা কিছু ট্রান্সপোর্ট সব প্যাসিভ ট্রান্সপোর্ট, বোঝা গেল? তাহলে থিন ডিসেন্ডিং লুপ বা থিন ডিসেন্ডিং লুপ যেটা, এর মধ্যে যে সেলগুলো থাকে এপিথেলিয়াল সেল, সেগুলো কেবল ফ্ল্যাট সেল, আমরা সেলগুলো ছবি আঁকাতে দেখতে পাচ্ছি। এই সেলগুলোতে কি না কোনো মাইক্রোভিলি থাকে না, কোনো মাইক্রোভিলি থাকে না, মাইক্রোভিলি শুধুমাত্র পিসিডি সেল, এখানে কোনো মাইক্রোভিলি থাকে না, ফ্ল্যাট সেল, এবং এদের মধ্যে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ অনেক কম, যার কারণে এটা মেটাবলিক্যালি লেস অ্যাক্টিভ। এখন এই সেলের মধ্যে যদি রিঅ্যাবজর্পশন দেখি তাহলে দেখবো যে শুধুমাত্র ওয়াটার, অনলি ওয়াটার, শুধুমাত্র ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়, এবং সেটা অ্যাকোয়াপোরিন 1 চ্যানেল দিয়ে। তাহলে এই হচ্ছে লুমেন, এই লুমেনের মধ্যে ফিল্ট্রেট মুভ করছে, সেইখান থেকে অ্যাকোয়াপোরিন 1 চ্যানেল দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্ব হয়, জাস্ট অনলি ওয়াটার, অনলি H2O, অনলি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তাহলে থিন ডিসেন্ডিং লিপে আমরা দেখতে পাচ্ছি যে কোনো, ইট ইজ নট পারমিয়েবল টু এনি আয়ন্স or any other molecules, it is only permeable for water, and water reabsorption কিসের দ্বারা হচ্ছে, অ্যাকোয়াপোরিন চ্যানেল, পোরিন চ্যানেল, পোরিন একটা ট্রান্সমেমব্রেন ওয়াটার চ্যানেল, অ্যাকোয়াপোরিন বলা হয় যেহেতু ওয়াটার পাস করে। এর দুটো আমরা দুরকম দেখবো, অ্যাকোয়াপোরিন 1, অ্যাকোয়াপোরিন 2। অ্যাকোয়াপোরিন 2 থাকে ডিসিটি তে, এখানে থাকে অ্যাকোয়াপোরিন 1। তাহলে থিন ডিসেন্ডিং লিপে অনলি ওয়াটার রিঅ্যাবজর্পশন এবং থ্রু অ্যাকোয়াপোরিন 1 চ্যানেল। এরপরে তাহলে থিন ডিসেন্ডিং লিপের লুপের পরের পার্ট কি না, এর পরের পার্ট হচ্ছে থিন অ্যাসেন্ডিং লুপ। থিন অ্যাসেন্ডিং লুপ, এই থিন অ্যাসেন্ডিং লুপের যদি স্ট্রাকচার দেখা হয়, এখানেও এক ফ্ল্যাট সেলস উইদাউট মাইক্রোভিলি, লেস মাইটোকন্ড্রিয়া, ফ্ল্যাট সেলস উইদাউট মাইক্রোভিলি, লেস মাইটোকন্ড্রিয়া, এরাও কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে না। কিন্তু এখানে কোনো ওয়াটারের ট্রান্সপোর্ট হয় না, এখানে কোনো ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় না। এখানে মনে রাখার বিষয় যে যে থিন ডিসেন্ডিং লুপ, এই থিন ডিসেন্ডিং লুপটা হচ্ছে নট পারমিয়েবল টু ওয়াটার বাট পারমিয়েবল টু Na+ and Cl-, এন্ড এগুলো সিম্পল ডিফিউশন দিয়ে পারমিয়েবল হয়। তাহলে এই এখানে লুমেনের মধ্যে শুধুমাত্র Na+ and Cl-, Na+ Na+ আর Cl-, Na+ and Cl- এই দুটো মলিকুলারে কেবল রিঅ্যাবজর্পশন হয় সেলের মধ্যে।
বুঝা গেল? তাহলে থিন ডিসেন্ডিং লুপে দেখলাম শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, থিন অ্যাসেন্ডিং লুপে দেখলাম শুধুমাত্র NaCl রিঅ্যাবজর্পশন হয় এবং টোটাল প্রসেসটাই বাই সিম্পল ডিফিউশন। এরপরে আসবো আমরা কি না থিক অ্যাসেন্ডিং লুপ। থিক অ্যাসেন্ডিং লুপ আচ্ছা, তাহলে আমরা একটু আগে প্রথমে কি দেখলাম না আমরা থিন অ্যাসেন্ডিং লিম্ব দেখলাম, তাই তো? এরপর দেখ থিক অ্যাসেন্ডিং লিম্ব। তাহলে থিক অ্যাসেন্ডিং লিম্ব মানে কি না, এই যে দেখ নিচে ছবিটাতে ছোট্ট নেফ্রনের ছবিটাতে দেখাচ্ছি যে এইটা ডিসেন্ডিং লুপ, তারপরে অ্যাসেন্ডিং শুরু হচ্ছে। অ্যাসেন্ডিং এর প্রথম পোরশনটা থিন, তারপরে থিক। এই যে সবুজ পোরশনটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব। এই অংশে আমরা দেখব যে কি কি বা এই জায়গার সেলের স্ট্রাকচার বা এই জায়গার সেলের স্ট্রাকচার এন্ড প্রপার্টি কেমন, আর এই জায়গাতে কি কি রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন হয়। তাহলে আমরা আগে একটু মনে করি যে থিক ডিসেন্ডিং লিম্বে কি দেখলাম না অনলি ওয়াটার রিঅ্যাবজর্ব করে, থিন অ্যাসেন্ডিং লিম্বে দেখলাম অনলি NaCl রিঅ্যাবজর্ব হয় থ্রু সিম্পল ডিফিউশন। আর এইখানে যে থিক অ্যাসেন্ডিং লিম্ব, এখানে যে সেল আছে এই সেলগুলো কিরকম না, এই সেলগুলো হচ্ছে কিউবয়েডাল সেল, এদেরও কোনো মাইক্রোভিলি থাকে না, কিন্তু এরা হাইলি মাইটোকন্ড্রিয়া যুক্ত হয়, অর্থাৎ এদের মধ্যে প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, এরা মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয় এবং এরা স্পেশালাইজ ফর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা দেখ থিন যে স্ট্রাকচার গুলো দেখছিলাম, যেখানে থিন সেল ফ্ল্যাট সেল যেখানে ছিল, ফ্ল্যাট সেল থাকার কারণে যেগুলো থিন হয় স্ট্রাকচারটা, সেইখানে কি না সেখানে লেস মাইটোকন্ড্রিয়া যুক্ত সেল ছিল এবং সেই সেলগুলো কি না অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করেনি, সেগুলো সিম্পল প্যাসিভ ট্রান্সপোর্ট দিয়ে বা সিম্পল ডিফিউশন দিয়ে রিঅ্যাবজর্ব করছিল, কোথাও ওয়াটার কোথাও NaCl। ডিসেন্ডিং লুপে ওয়াটার, অ্যাসেন্ডিং লুপে NaCl। এরপরে অ্যাসেন্ডিং লুপের থিক পার্ট, এখানে যে সেল সেগুলো কি বলছি না হাইলি মাইটোকন্ড্রিয়া যুক্ত এবং স্পেশালাইজ ফর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই সেলগুলোতে কি হয় না তাহলে কিসের কিসের এখানে রিঅ্যাবজর্পশন হয়, এই যে থিক অ্যাসেন্ডিং লিম্বে এখানে মেইনলি ওই NaCl, Na প্লাস আর Cl মাইনাস, NaCl এর মেইনলি রিঅ্যাবজর্পশন হয়, কোনো ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় না। কি বললাম এখানেও মনে রাখার বিষয় যে টোটাল অ্যাসেন্ডিং লিম্বে কোথাও না থিন পার্টে না থিক পার্টে কোথাও কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, অনলি NaCl। ঠিক আছে, এবার দেখ এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কিভাবে কাজ করে। এইখানে একটা মলিকিউল বা একটা সিম্পোটার মলিকিউল কাজ করে যার নাম হচ্ছে Na প্লাস 2Cl মাইনাস K প্লাস সিম্পোটার, Na প্লাস 2Cl মাইনাস K প্লাস সিম্পোটার, অর্থাৎ এই প্রোটিনটা একসাথে একটা Na প্লাস দুটো Cl মাইনাস আর একটা K প্লাসের রিঅ্যাবজর্পশন ঘটায়। আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে এই যে প্রোটিনটা বা এই যে সিম্পোটার প্রোটিনটা বা সিম্পোটার মলিকিউলটা, এই কি বললাম না Na প্লাস, এর নাম হচ্ছে Na প্লাস 2Cl মাইনাস K প্লাস সিম্পোটার। এই একসাথে এই তিন রকমের মলিকিউলকে একসাথে ঢোকায়, তাহলে দুটো ক্লোরিন একটা সোডিয়াম এবং একটা পটাশিয়াম তিনটাকে একসাথে এপিথেলিয়াল সেলের মধ্যে রিঅ্যাবজর্ব করে। তার মধ্যে যে K প্লাস আছে সেই K প্লাসটা লিকেজ চ্যানেল দিয়ে পটাশিয়াম লিকেজ চ্যানেল দিয়ে আবার ঘুরে সিক্রেট করবে। তাহলে যে K প্লাস আছে সেই K প্লাসটা আমরা দেখতে পাচ্ছি কিনা পটাশিয়াম লিকেজ চ্যানেল, এই যে এখানে লিকেজ চ্যানেল আছে এই লিকেজ চ্যানেল দিয়ে ও আবার সিক্রেট আউট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পটাশিয়ামের সিক্রেশন হয়, এই যে দিস ইজ পটাশিয়াম লিকেজ চ্যানেল, এই পটাশিয়াম লিকেজ চ্যানেল দিয়ে পটাশিয়ামটা কি বাইরে চলে। তাহলে তিনটা মলিকিউল ঢুকলো, তিনটা আয়ন ক্লোরিন পটাশিয়াম সোডিয়াম, সোডিয়াম আর ক্লোরিন রয়ে গেল, পটাশিয়াম কিন্তু আবার বাইরে চলে গেল, অর্থাৎ লুমেনে চলে গেল, মানে সিক্রেশন হয়ে গেল পটাশিয়াম। এই সিক্রেশনটা হয় পটাশিয়াম লিকেজ চ্যানেল দিয়ে, বোঝা গেল? এই চ্যানেলটা হয়, এটা জাস্ট একটা ডিফিউশন প্রসেস, লিকেজ চ্যানেল দিয়ে ডিফিউজ আউট করে বাইরে চলে গেল, সিম্পল ডিফিউশন প্রসেস। তাহলে এইখানে আমরা সিম্পোটার মলিকিউল দিয়ে দেখছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ভিতরে ঢোকাচ্ছে।
এবং তারপর এপিথেলিয়াল সেল থেকে সোডিয়ামকে আবার প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে বাইরে বার করে। ক্লোরিনটা আবার কি না ওই লিকেজ চ্যানেল দিয়ে ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইড আছে সেই ফ্লুইডে যায়। অর্থাৎ Na+ আর Cl- এই দুটো আয়নের রিঅ্যাবজর্পশন হবে, তাই তো? তাহলে এই টোটাল মলিকিউল গুলো Na+, K+, Cl- এরা একটা সিম্পোর্টার প্রোটিন দিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ইনসার্ট করে, অ্যাবজর্ব হয়, এবং K+টা লিকেজ চ্যানেল দিয়ে সিক্রেট আউট হয়ে যায়, আর Na+ আর Cl- রয়ে যায় এবং যেগুলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যায়। Na+টা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যায় আর Cl- লিকেজ চ্যানেল দিয়ে যায়। তাহলে এইগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হওয়া ছাড়াও আরো কিছু মলিকিউল, যেমন সোডিয়াম, কিছু সোডিয়াম মলিকিউল, কিছু পটাশিয়াম, কিছু ক্যালসিয়াম, কিছু ম্যাগনেসিয়াম, এরা সিম্পল ডিফিউশন দিয়ে ক্যাটায়ন, এরা সিম্পল ডিফিউশন দিয়ে রিঅ্যাবজর্ব হয়। যে প্যারাসেলুলার পাথওয়ে আছে সেই প্যারাসেলুলার পাথ দিয়ে সিম্পল ডিফিউশনের মাধ্যমে কি হয়, ডিফিউজ করে ভেতরে ঢুকে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে যে থিক ডিসেন্ডিং লুপ, সেই থিক ডিসেন্ডিং লুপের টোটাল সিক্রেশন এন্ড রিঅ্যাবজর্পশন। তাহলে আমরা ব্রিফলি কি দেখলাম না, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সবের রিঅ্যাবজর্পশন হয়। হলো, তার মধ্যে ক্যালসিয়ামটা আবার সিক্রেট আউট করে বেরিয়ে যায়। তাহলে সিক্রেশন হয় অনলি মাত্র K+ পটাশিয়াম, আর অ্যাবজর্পশন হয় বাকি সব আয়নগুলো, মেইনলি Na+ আর Cl-। আর এখানে কোনো অ্যাকোয়াপরিন চ্যানেল থাকে না, কোনো অ্যাকোয়াপরিন 1 বা 2 কোনো অ্যাকোয়াপরিন চ্যানেল থাকে না, সেই কারণে কোনো ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় না। এরপরে চলে যাবে একেবারে লাস্ট পোরশন, আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুল আর তার সাথে হচ্ছে কালেক্টিং ডাক্ট। ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এই ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট রিজিয়নে যে সেলগুলো থাকে সেগুলোকে দুভাগে ভাগ করা হয়। দু রকমের সেল থাকে, একটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল আর প্রিন্সিপাল সেল। টু টাইপস অফ সেল, কি বললাম, টু টাইপস অফ সেল থাকে। একটা হচ্ছে ইন্টারক্যালেটেড, মানে দুটো কম বেশি থাকে, কোনটা বেশি কোনটা কম। পার্টিকুলার কোনো নেই, ইন্টারক্যালেটেড সেল আর কিছু প্রিন্সিপাল সেল। তাহলে কিছু প্রিন্সিপাল সেল আর ইন্টারক্যালেটেড সেল দু রকমের সেল থাকে। এই দু রকম সেলের মধ্যে লিখে রাখ যে যেগুলো ইন্টারক্যালেটেড সেল, এরা কিছু প্রোটনকে সিক্রেট করে, পিএইচ মেইনটেইন করার জন্য কিছু প্রোটনকে সিক্রেট করে, অর্থাৎ প্রোটনকে কি লুমেনে পাঠিয়ে দেয়। তাহলে এখানে এইটা লুমেন, আমরা দেখছি ছবিতে, দিস ইজ লুমেন, এটা লুমেন। এখানে কি আছে না, ফিল্ট্রেট। তাহলে দু রকমের সেল বললাম, কি কি সেল দু রকমের ছিল, একটা হচ্ছে ইন্টারক্যালেটেড সেল আর একটা হচ্ছে প্রিন্সিপাল সেল। এই ইন্টারক্যালেটেড সেল যেগুলো ইন্টারক্যালেটেড সেলস, এরা কি বললাম না, কিছু প্রোটিন সিক্রেট করে, সরি কিছু প্রোটন H+, কিছু প্রোটন সিক্রেট করে, কিছু প্রোটনকে সিক্রেট করে। তাহলে যদি এইটা একটা ইন্টারক্যালেটেড সেল আমি ধরে নিই, যেটা ইন্টারক্যালেটেড সেল, তাহলে এই কিছু H+ কে প্রোটন পাম্পের সাহায্যে বার করে, কিছু প্রোটন H+ কে কিছু পিএইচটাকে মেইনটেইন করার জন্য কিছু H+ কেও বাইরে বার করে। তাহলে H+ এর সিক্রেশন হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কার মাধ্যমে হয় না, ইন্টারক্যালেটেড সেল, থ্রু ইন্টারক্যালেটেড সেল দিয়ে এই H+ এর সিক্রেশন হয় লুমেন। আচ্ছা, এছাড়া আমরা মেইনলি এখানে যে সেলটা কাজ করে সেটা হচ্ছে প্রিন্সিপাল সেল। এই প্রিন্সিপাল সেলের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে প্রিন্সিপাল সেল কি করে না, এ সোডিয়াম আয়নকে রিঅ্যাবজর্ব করে, প্রচুর পরিমাণ জল রিঅ্যাবজর্ব করে, এবং তার সাথে পটাশিয়াম আয়নকে সিক্রেট করে। তাহলে তিনটে জিনিস লিখে নেই, যে সোডিয়াম আয়ন এবং জলের রিঅ্যাবজর্পশন হয় আর পটাশিয়ামের সিক্রেশন। বোঝা গেল? সোডিয়াম এবং কি জলের, স্যার একবার বলুন। সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্ব হয়, সোডিয়াম এবং জল, ঠিক আছে, আর পটাশিয়াম আয়ন সিক্রেশন হয়। অর্থাৎ লুমেন থেকে সেলে যায় সোডিয়াম আয়ন এবং জল, আর সেল থেকে লুমেনে যায় পটাশিয়াম আয়ন। এইখানে যে কোন কি চ্যানেল কাজ করে সেই চ্যানেলগুলো আমরা একটু দেখি। দেখ, সোডিয়াম আয়ন অ্যাবজর্ব হওয়ার জন্য বা সোডিয়াম আয়ন ইনসার্ট হওয়ার জন্য যে চ্যানেলটা থাকে তাকে বলে ইন্যাক। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল বা ইন্যাক। এপিথেলিয়াল Na+
প্লাস চ্যানেল বা এটা কি বলা হয় ইনঅ্যাক। এই ইনঅ্যাক দিয়ে সোডিয়াম আয়নটা প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন ইনঅ্যাক। আর কে প্লাসটা সিক্রেটেড হয় একটা চ্যানেল দিয়ে যার নাম হচ্ছে আর ও এম কে। দু রকমের চ্যানেল থাকে, একটা হচ্ছে বিকে বিগ পটাশিয়াম চ্যানেল, আর একটা হচ্ছে আর ও এম কে রেনাল আউটার মেডুলারি পটাশিয়াম চ্যানেল, রেনাল আউটার মেডুলারি কে চ্যানেল বা আর ও এম কে। তাহলে এইটা দেখতে পাচ্ছি আমরা আর ও এম কে, যেটা দিয়ে কি হয় না পটাশিয়াম সিক্রেট আউট হয়। তাহলে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয় ইনঅ্যাক বা এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল দিয়ে, আর পটাশিয়ামের সিক্রেশন হয় কি দিয়ে না আর ও এম কে। আর ও এম কে লেখা আছে, আমি ফুল ফর্মটা লিখে দিচ্ছি কি না রেনাল মেডুলারি কে চ্যানেল পটাশিয়াম চ্যানেল। ঠিক আছে, তাহলে পটাশিয়াম যে চ্যানেল দিয়ে সিক্রেট আউট হয়, আচ্ছা এটা নিচে করি এই চ্যানেলটা, যে চ্যানেলটা দিয়ে পটাশিয়ামটা বাইরে বেরোয় আর ও এম কে, এটাকে বলা হয় কি না এটাকে বলা হয় রেনাল, দিস ইজ রেনাল মেডুলারি পটাশিয়াম চ্যানেল বা কি চ্যানেল আর ও এম কে। ঠিক আছে, তাহলে এই রেনাল মেডুলারি পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়ামটা সিক্রেট আউট হয়। আর যখন হাই ফ্লো থাকে, প্রচুর পরিমাণে যখন ফ্লো হয়, সেই সময় প্রচুর পরিমাণে রিঅ্যাবজর্পশন এবং প্রচুর পরিমাণে সিক্রেশন হয়, তখন আরেকটা পটাশিয়াম চ্যানেল কাজ করে, জানা হচ্ছে বিকে বিগ পটাশিয়াম চ্যানেল, বিকে বা বিগ পটাশিয়াম চ্যানেল। তাহলে আরেকটা চ্যানেল হাই ফ্লো এর সময় কাজ করে, যেটা নাম হচ্ছে বিকে বা বিগ পটাশিয়াম চ্যানেল। এই বিগ পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম সিক্রেট আউট হয়। বিগ পটাশিয়াম চ্যানেল বোঝা গেল। এরপর আমরা যাবো জল। এখানে জলের যে রিঅ্যাবজর্পশনটা হয়, সেই রিঅ্যাবজর্পশনটা বলে কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন। কি বললাম, জলের যে রিঅ্যাবজর্পশনটা হয় এটা হচ্ছে কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন, যেটা হরমোন দ্বারা রেগুলেটেড হয়, এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোন দ্বারা রেগুলেটেড হয়। এবং এইখানে যে ওয়াটার চ্যানেলগুলো থাকে সেগুলো বলা হয় অ্যাকোয়াপোরিন 2 চ্যানেল। তাহলে এইখানে যে ওয়াটার চ্যানেলগুলো থাকে সেগুলো কি বললাম না অ্যাকোয়াপোরিন 2 ওয়াটার চ্যানেল, অ্যাকোয়াপোরিন 2, দিস ইজ অ্যাকোয়াপোরিন 2 ওয়াটার চ্যানেল। এই অ্যাকোয়াপোরিন 2 ওয়াটার চ্যানেল দিয়ে কি হয় না জল ঢুকে, অ্যাকোয়াপোরিন 2। এটা কি বললাম কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন বলা হয়। কেন কন্ডিশনাল না, যদি আমরা ফার্স্টে ফিল করি, যদি ব্লাড প্রেশার লো হয়ে যায়, তখন ওয়াটার রিঅ্যাবজর্পশন করার প্রয়োজন হয় প্রচুর পরিমাণে, সেই সময় এই অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলগুলো ফিউজ করে মেমব্রেনের সাথে। এরা নরমালি কিন্তু মেমব্রেনের সাথে ফিউজ করে না, এরা নরমালি এই সাইটোপ্লাজমের ভিতরে থাকে, সাইটোপ্লাজমের ভিতরে এরকম ভাবে সাইটোপ্লাজমের ভিতরে ভেসিকুলার আকারে থাকে। তাহলে নরমালি এরা সাইটোপ্লাজমের ভিতরে ভেসিকুলার আকারে থাকে। এগুলো হচ্ছে অ্যাকোয়াপোরিন 2। যদি এডিএইচ হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন এই সেলের সাথে এসে যুক্ত হয়, এই সেলের বাইরে এরকম একটা রিসেপ্টর থাকে যেটা বলে ভি2 রিসেপ্টর। সেলের বাইরে রিসেপ্টর থাকে, এই সেলগুলোর অ্যালডোস্টেরন এবং ভেসোপ্রেসিনের জন্য রিসেপ্টর থাকে। এই অ্যালডোস্টেরন কি করে না এই পটাশিয়াম, এই যে সোডিয়াম চ্যানেলগুলো না, এই সোডিয়াম চ্যানেলের ওপেনিং ক্লোজিংটা কন্ট্রোল করে কিছু অ্যালডোস্টেরন। তার জন্য এই সোডিয়ামের যে চ্যানেলগুলো ইনঅ্যাক, এই ইনঅ্যাক গুলো কন্ট্রোল হয় অ্যালডোস্টেরন দিয়ে। আর অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলগুলো কন্ট্রোল হয় ভেসোপ্রেসিন বা এডিএইচ দিয়ে। তার জন্য এই সেলগুলো দুটো রিসেপ্টর থাকে, একটা হচ্ছে ভি2 রিসেপ্টর আর কিছু অ্যালডোস্টেরন রিসেপ্টর। তাহলে সাপোজ এটা একটা ভি2 রিসেপ্টর, এটা একটা ভি2 রিসেপ্টর, ভি2।
এই V2 রিসেপ্টরের সাথে যদি ADH এসে যুক্ত হয়, ADH এসে যদি বাইন্ড করে, ADH এসে যদি যুক্ত হয়, ADH বা ভেসোপ্রেসিন, ADH হরমোন এসে যুক্ত হলে পরে কি হয় না, ভিতরে সিগন্যালিং অন হয়, সেল সিগন্যালিং তোরা পড়েছিস, সেল সিগন্যালিং অন হয়, বলে কি না সাইক্লিক এমপির পরিমাণ বাড়ে, সাইক্লিক এমপি বাড়ে। এই সাইক্লিক এমপি কি করে না ভেসিকেল ফিউশন হবে, এখানে সাইক্লিক এমপি এবং সাইক্লিক এমপি এই যে ভিতরে এগুলো হচ্ছে একে অপরের টু ভেসিকেল, AQP2 ভেসিকেলের আকারে আছে এই ভেসিকেলটা। তাহলে ADH এসে বাইন্ড করলে তবে সেল সিগন্যালিং হয়, তবে সাইক্লিক এমপি ফরমেশন হয়, সেই সাইক্লিক এমপি সেকেন্ডারি মেসেঞ্জার উপর কাজ করে এবং একে অপরকে নিয়ে আসে মেমব্রেনের সাথে ফিউজ করে। তাহলে আমরা দেখব মেমব্রেনের মধ্যে কি হয় না একে অপরের চ্যানেলগুলো ফরমেশন হয়। তাহলে এটা কি বলবো, একটা কন্ডিশনাল প্রসেস। যদি আমরা থ্রাস্টি ফিল করি বা যদি আমাদের ব্লাড প্রেসার লো হয়ে যায়, সেই সময় পিটুইটারি থেকে ADH সিক্রেশন হয় এবং পিটুইটারি থেকে ADH সিক্রেট হলে পরে কি হয় না সেই ADH এসে V2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে, পরে একে অপরের টু ভেসিকেল যেগুলো সাইটোপ্লাজমে থাকে সেগুলো মেমব্রেনে ফিউজড হয়ে যায় এবং মেমব্রেনে ফিউজ হলে একে অপরের চ্যানেলগুলো অন হয় এবং সেই পদ্ধতি কি হয় না ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়। তাহলে এখান দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন, this is conditional reabsorption. This is conditional reabsorption of water. বুঝা গেল? তাহলে এই ডিসিটি এবং কালেক্টিং টিউবুলে এই গোটা প্রসেসটা হয় যে এখানে দুরকম সেল থাকে, ইন্টারক্যালেটেড সেল আর প্রিন্সিপাল সেল। ইন্টারক্যালেটেড সেল আর কি বললাম না প্রিন্সিপাল সেল। ইন্টারক্যালেটেড সেল মেইনলি কি করে না H+ আয়ন প্রোটন পাম্পের সাহায্যে সিক্রেট করে, আর প্রিন্সিপাল সেল মেইনলি সোডিয়াম আয়নের এবং জলের রিঅ্যাবজর্পশন করে, আর তার সাথে সাথে পটাশিয়াম আয়নের কি হয় এক্সক্রিশন করে, পটাশিয়াম আয়নের এক্সক্রিশন করে। তাহলে প্রিন্সিপাল সেলের ক্ষেত্রে আমরা দেখব যে এ কি করে না এ কার করে না Na+ and water এগুলো রিঅ্যাবজর্ব করে, আর কি করে না K+ কে সিক্রেট করে, K+ বুঝলে? তাহলে এই হলো আমাদের আলটিমেট ডিজিটাল কনভার্টার টিউবুল এবং কালেক্টিং ডাক্টের ক্ষেত্রে এই একই প্রসেস। তাহলে আমরা টোটাল গোটা রেনাল টিউবুলের মধ্যে কোথায় কি ধরনের ট্রান্সপোর্টের মাধ্যমে কোন কোন মলিকুলার রিঅ্যাবজর্পশন এবং কোন কোন মলিকুলার সিক্রেশন হয় সেই গোটা ব্যাপারটা দেখলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর পড়াবো না, বহুত পড়ানো হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা তাহলে কি করব না কিভাবে ইউরিনটা কনসেন্ট্রেটেড হচ্ছে, এই যে টোটাল প্রসেসগুলো দেখলাম যে বিভিন্ন টিউবের মধ্যে রিঅ্যাবজর্পশন, কোথাও সিক্রেশন, এই সব কিছুর মাধ্যমে কিভাবে ইউরিনটা কনসেন্ট্রেটেড ইউরিনে পরিণত হচ্ছে, ব্লাড প্লাজমার তুলনায় কনসেন্ট্রেটেড কিভাবে হচ্ছে, এবং তার সাথে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম পড়বো এবং টোটাল রেনাল সিস্টেমের রেগুলেশন পড়বো। এই তিনটে একটা ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে, জিনোম বায়োলজির অনলাইন ক্লাসের জন্য বা লাইভ ক্লাসের জন্য নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করতে হবে। থ্যাংক ইউ।